আজ সকালে একটু ভোরে উঠে গেলাম, কারণ কাল রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে এসেছিলাম। শরীরটা খারাপ করছিল তাই। এখন ঘুম থেকে উঠে শরীরটা অনেক ভালো লাগছিল। একটু পরে ঘরের দিকে চোখ পড়তে দেখলাম 7টা বাজে মাত্র। তাই আর কিছু না করে মোবাইলটা অন করে একটু ফেসবুকে ঢুকলাম। ঢুকে দেখি অচেনা একটা মেয়ে মেসেজ দিয়েছে। মেসেজ সিন করে আনসার দেই নাই। তারপর ফেসবুক থেকে বাহির হইয়া একটু গেম খেলতে লাগলাম। গেম খেলতে খেলতে 9টা বেজে গেল। ও আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমার নাম নাইমুর রহমান। আমাকে সবাই নাইম বলে ডাকে। আমার বাবা মা কোনো এক দুর্ঘটনায় পৃথিবী থেকে বিদায় নিল। পাওয়ার কিছু সম্পদ আছে, ওইগুলো বিক্রি করে পড়াশোনা করছি। আর আমাদের 2টা দোকান আছে, ওই দোকানগুলোর ভাড়া দিয়ে আমি দৈনিক হাত খরচের টাকা পাই। তাই আমার কোনো প্রবলেম হয় না চলতে। আমি অনার্সে 3rd ইয়ারে পড়ি। আচ্ছা যাই হোক, গল্প ফেরা যাক। তারপর আর দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিচেনে কিছু রান্না করলাম আর সেগুলো খেয়ে নিলাম। তারপর রেডি হয়ে নিলাম। 9টা 30 বাজে ঘর থেকে বাইর হয়েছি। তারপর বাসা থেকে একটা রিক্সা নিয়ে কলেজে পৌঁছে গেলাম। কলেজে গিয়ে দেখলাম সব বন্ধুরা আড্ডা দিচ্ছে। আমার বন্ধু হলো রফিক, আকাশ, রাশেদ, মিমি, এরাই আমার প্রকৃত বন্ধু। বন্ধুদের কাছে গিয়ে সবাইকে গুড মর্নিং জানালাম। আমাকে গুড মর্নিং টু জানালো সবাই একসাথে। কিরে, কি অবস্থা তোদের? ভালো, তুই? ভালো। তারপর কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তখন চল সবাই এখন ক্লাসে যাই। চলো সবাই। চল। তারপর সবাই একসাথে ক্লাসে চলে যায়। সবাই যার যার সিটে বসে যায় আর আমিও। ক্লাস শুরু হয়ে গেল আর ক্লাসে স্যার আসে। এভাবে 2টা ক্লাস চলে গেল। 3 নম্বর ক্লাস হলো ইংলিশ। আর সেই ইংলিশ স্যার গতকালকে আমাদের কলেজ থেকে রিটায়ার নিয়েছে। তার তো অনেক বয়স হয়েছে, তাই সে রিটায়ার করেছে। সবাই এক ক্লাসে খেলাধুলা করছে আর দুষ্টামি করছে, আমিও করছি। একটু পর প্রিন্সিপাল আর তার একটা মেয়ে ক্লাসে ঢুকলো। সবাই তো ওই মেয়েটাকে দেখে পুরো অবাক। সেই মেয়েটা কালো রঙের বোরকা আর আকাশি রঙের হিজাব দিয়ে মুখ ঢাকা রয়েছে। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। কি সুন্দর চোখ দুটো! শুধু চোখ দুটো দেখে সবাই হা করে ম্যাডামের দিকে তাকিয়ে রয়েছে। যে কেউ ক্রাশ খেতে পারে তার উপর। সবাই প্রিন্সিপালকে দেখে দাঁড়িয়ে যায়, আমিও। সবাই বস। ওকে স্যার। আমি ক্লাসে এসেছিলাম একটা জরুরি কথা বলতে, আর সেটা হলো তোমাদের আজ থেকে ইংলিশ ক্লাসে ম্যাডামই করাবেন। প্রিন্সিপাল যাওয়ার পরে সবাই এক দৃষ্টিতে হা করে ম্যাডামের দিকে তাকিয়ে রইলো আর আমিও। ম্যাডামের আমাদের সবাই ধ্যান ভাঙলো আর আমারও। কিছুটা বুঝতে পেরেছেন? না বোঝার ভান করে বললেন যে আমি আজ থেকে তোমাদের ইংলিশ ক্লাস করাবো। আর আমার নাম হলো আয়রা আক্তার। আমি পড়ানোর সময় আমার ক্লাসে কোনো অমনোযোগী যেন কাউকে না দেখি। দেখলে কিন্তু শাস্তি দেওয়া হবে, বলে দিলাম। কিরে, এটা কি বলে? আসতে না আসতে শাস্তি দিব বলতেছে। তারপর ম্যাডাম ক্লাস শুরু করলেন আর এর মাঝে কিছুক্ষণ পর পর ম্যাডামের দিকে তাকাচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে! একটা কালো রঙের বোরকা আর আকাশি রঙের হিজাব পরানো, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। তা দেখে আমি ফিদা হয়ে গেছি। একটু পর পর ম্যাডামের দিকে তাকাচ্ছি আর বাহিরের দিকে তাকাচ্ছি। কিছুতে মন বসছে না পড়ায়। শুধু ম্যাডামকে দেখতে ইচ্ছা করছে। ম্যাডাম আমার দিকে তাকাতে তা বুঝতে পেরেছে। আমিও আবার পড়ার বইয়ের দিকে তাকাই। একটু পর দেখি কি একজন আমাকে ডাকছে। মাথা উঁচু করে তাকাতে দেখলাম ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে আছে। ও মাগো, খাইছে রে! এই ছেলে, দাঁড়াও। জি বলেন ম্যাডাম। তোমার নাম কি? নাইম। হুম আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম তোমার পড়ার মধ্যে কোনো মনোযোগ নেই। কেন? কই না তো, আমি তো পড়ার মধ্যে মনোযোগ দিয়ে পড়ছি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে আমার প্রশ্নের উত্তর দাও তো। পৃথিবীর আদি ভাষার নাম কি? ম্যাডাম, এটা তো আমাদের ইংলিশ বইয়ের পড়া না। আমি অত শত বুঝি না। আমি যে প্রশ্ন করেছি সে প্রশ্নের উত্তর দাও, না হলে বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ মা, বলতাছি। পৃথিবীর আদি ভাষার নাম ইন্দো ইউরোপীয়, তাই না ম্যাডাম? উত্তর সঠিক হয়েছে নাকি? হয়েছে। যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে বসতে পারবে, না হলে বেঞ্চের উপর কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। বাংলাদেশের আয়তন কত? বাংলাদেশের আয়তন আমি কিভাবে জানবো? আমি কি ফিদা দিয়ে বাংলাদেশটাকে মেপে দেখেছি নাকি? বলেন। থাপ্পড়টা আমিই খেয়েছি। মারলেন কেন? আমি আবার কি করলাম? বেশি আলতু ফালতু কথা বলতে শিখে গেছিস মনে হয়। তোরা যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর দে, না হলে বেঞ্চের উপরে কান ধরে দাঁড়িয়ে থাক। 1,47,570 বর্গ কিলোমিটার। এবার আমি বসি, আমাকে এবার ছেড়ে দেন প্লিজ। মনে মনে ম্যাডামের 14 গোষ্ঠীকে গালি দিতে লাগলাম, তার সাথে ম্যাডামকেও। এইবার বস। বেশি আজে বাজে কথা বললে এইভাবেই থাপ্পড় খাবি। খাইছে রে! আজকে আসতে না আসতেই
মারতে শুরু করে দিল। এটা কি ম্যাডাম নাকি গুন্ডি ম্যাডাম, শালা বজ্জাত ম্যাডাম। আবার ক্লাস শুরু করলো। কিছুক্ষণ পর ম্যাডামের ক্লাস শেষ হওয়াতেই ছুটি হয়ে গেল আর ম্যাডাম চলে গেলেন। আমি ক্লাস থেকে বের হব তখনই চল সবাইকে আজকে আমি নাস্তা করাবো। ওরে আজকে সূর্য কোন দিকে উঠলো দেখি তো একটু। তুই কখন আমাদের নাস্তা করাস নাই, আর আজকে আমাদের নাস্তা করাবি? চল সবাই। এই সুযোগ হাতছাড়া করা যায় না। আজকে আকাশের পকেট পুরো খালি করে দিমু সবাই মিলে। চল সবাই। তারপর একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে সব বন্ধুরা মিলে আজকে আকাশের পকেট পুরা খালি করে দিলাম। সবাই খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বাইরে হয়ে যার যার বাসায় চলে গেলাম। আর আমিও চলে আসলাম। চলে এসে একটু ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখলাম সন্ধ্যা হয়ে গেল। তারপর ছাদে আসলাম। ছাদে আসতেই দেখলাম বাড়িওয়ালার মেয়ে আরো কয়েকটা মেয়ের সাথে হাসাহাসি করে কথা বলছে। আমি তাদেরকে দেখে নিচে চলে আসতেই তখনই কেউ একজন আমাকে ডাকলো। মেয়েলি কণ্ঠে পেছনে ফিরে তাকাতেই বাড়িওয়ালার মেয়েটা আমাকে ডাকছে দেখলাম। এই হ্যালো, শুনছেন? একটু এদিকে আসেন। আর কিছু না বলে তাদের সামনে গেলাম। বাড়িওয়ালার মেয়ে আমাকে বলল, আপনাদের ছাদে আসছিলেন, আমাদেরকে দেখে মনে হয় আপনি নিজেই চলে যেতে লাগলেন, তাই না? তখন বাড়িওয়ালার মেয়ের সাথে আরেকটা মেয়ে আমাকে বলল, কি হয়েছে? আমাদেরকে দেখে লজ্জা পাচ্ছেন নাকি? আরে না, আমি দেখছিলাম যে আপনারা কথা বলছেন, তাই ডিস্টার্ব না করে আমি আমার বাসায় চলে যেতে চাচ্ছিলাম, তাই আর কি। ও, কোনো প্রবলেম নেই, আপনি আমাদের সাথে কথা বলতে পারেন। ঠিক আছে, পরে কথা হবে, এখন আমি গেলাম। এই ছেলে, কই যাবেন? আপনি আগে আমাদের সাথে একটু আড্ডা দিন, তারপর বাসায় যান, কোনো প্রবলেম নেই। না থাক, আমার মেয়েদের সাথে আড্ডা দিতে প্রবলেম হয়, ছেলে হলে দিতাম। কেন? আমরা আপনাকে ডিস্টার্ব কেন করব? আপনি প্রতিদিন ছাদে আসতে পারেন আর আমাদের সাথে আড্ডা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। আপনার নাম কি? নাইম। তোমার? সরি, ভুলে বলে ফেললাম, আপনার নাম কি? ইটস ওকে, আমার নাম মিমি। আমাকে যখন তুমি করে বলেছো, তাহলে আমাকে তুমি করে বলতে হবে, না হলে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি করে ডাকবো আপনাকে। একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবেন না তো? বলেন। আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? না, কেন? তাহলে তো ভালো। মানে বুঝলাম না। না, কিছু না। আর কতক্ষণ কথা বলে ওদের থেকে বিদায় নিয়ে নিজের বাসায় চলে আসলাম। বাসায় এসে নামাজ পড়ে তারপর নাস্তা করলাম। নাস্তা করে তারপর ক্লাসের পড়াগুলো দেখতে লাগলাম। 9টা বাজতেই কেউ আমার দরজায় নক করছে। আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দেখি তো আমি পুরো অবাক। বাড়িওয়ালার মেয়ে মিমের সাথে কথা বলছি, যে সেই মেয়েটা আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ও আপনাদের তো বলাই হয়নি, মিমি এবারে দেখ ও আপনাদের তো একটা কথা বলাই হয়নি, মিমি দেখতে ধবধবে সাদা আর চুলগুলো হালকা লাল রং করানো, চলাফেরা পুরাতন যুগের মতো, যে কেউ করতে পারে। মিমির ডাকে পাবনার জগৎ থেকে ফিরে আসলাম। হাই নাইম। হ্যালো মিমি। কেমন আছো? ভালো, তুমি? ভালো আছি। তো ভিতরে আসতে বলবে না আমাকে? ভেতরে আসুন। মিমি রুমে ঢুকতে ঢুকতে বলল, ওয়াও, আপনার রুমটা তো অনেক সুন্দর, আর রুমটা পরিপাটি গোছানো রয়েছে। কেউ ভিতরে না আসলে বলতেই পারবে না এটা এত সুন্দর করে সাজানো হয়েছে। থ্যাঙ্কস। ওয়েলকাম। তো মিমি, তুমি কি মনে করে আমার কাছে আসলে? না, তেমন কিছু না, জাস্ট এমনি আপনার সাথে দেখা করার জন্য আসলাম। ও ভালো। তারপর কিছুক্ষণ মিমের সাথে গল্প করে মিমি একটু পর চলে গেল তার বাসায়। আমি চলে যাওয়ার পরে ডিনার করে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকে কিছু লেখালেখি করে তারপর ফেসবুক থেকে বের হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে কারো ডাকে আমার ঘুম ভাঙলো। কে যেন একজন দরজার ওপাশ থেকে ঠক ঠক করছে। আমি গামছা হাতে নিয়ে শরীরটা ঢেকে দরজা খুলতে গেলাম। রাতের বেলা ঘুমানোর আগে শার্টটা খুলে ঘুমিয়েছিলাম অতিরিক্ত গরমের কারণে। আমি দরজা খুলে দেখি সামনে মিমি দাঁড়িয়ে আছে, কলেজ ড্রেস গায়ে দিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। কিন্তু সে যে ড্রেস গায়ে দিয়েছে সেটা ড্রেসটা আমাদের কলেজের। গুড মর্নিং নাইম। গুড মর্নিং টু। তো রাতে কি রকম ঘুম হয়েছে? ভালো হয়েছে। এখন আপনি তাড়াতাড়ি রেডি হয়ে আমার সাথে চলুন। তখন মিমি আমাকে বলল, আমি আর আপনি একসাথে বাইরে ব্রেকফাস্ট করব। সেটা শুনে আমি চুপ করে আছি। তো যাবেন না আমার সাথে? এখানে দাঁড়িয়ে আছেন। আবার জিগায়, যেমন আগে বলেছে 2 মিনিট ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। আমি আর তুমি একসাথে ব্রেকফাস্ট করে তারপর আবার কলেজে যাব, ঠিক আছে? ঠিক আছে। আমি আমার রুমে গিয়ে 10 মিনিট পর রেডি হয়ে তার সামনে আসলাম। ওয়াও, তোমাকে অনেক সুন্দর লাগছে। সাদা টি শার্ট এবং কালো প্যান্ট তোমাকে সেই মানিয়েছে। ইউ আর কিউট বয়। থ্যাঙ্কস, কিন্তু পামটা মনে হয় বেশি হয়ে গেছে, একটু কম করে দিও কেমন? যা সত্যি তাই বলেছি, এখানে পাম দেওয়ার কি আছে?
বুঝতে পেরেছি, চলো এখন বাইরে যাব। তারপর যখন বাসা থেকে বের হয়ে রাস্তায় আসলাম তখন একটা পুলিশের গাড়ি দেখতে পেলাম আমাদের সামনে এগিয়ে আসছে। তখন গাড়ি থেকে 4জন পুলিশ নেমে আমার সামনে আসলো আর বলল, আমরা যেন আপনাকে কোথাও যেন দেখেছি, আপনার আসল পরিচয়টা দেন প্লিজ, কিছু মনে করবেন না। আমার পকেট থেকে মানিব্যাগটা বের করে আমার মানিব্যাগের উপর যে লোগোটা লাগানো রয়েছে সেটা তাদেরকে দেখিয়ে দিলাম। দেখার সাথে সাথে পুলিশগুলো আমাকে স্যালুট জানালো। আরে আপনারা কি করছেন, আমি জাস্ট সাধারণ জনগণের মতো, তাই না? তখনই 4জন পুলিশ থেকে একজন পুলিশ বলে উঠলো, কি যে বলেন না আপনি, আপনি আমাদের পুলিশ কমিশনার অফিসারের বন্ধু, হয়তো সে আপনার থেকে বড় হবে, যেটাই হোক আপনি তো তার বন্ধু। আর স্যার আপনাদেরকে বললেন আপনাকে যেখানে দেখি সেখানে যেন স্যারের মতো আপনাকেও সম্মান করতে, আর আপনার এনার লোগোটা যে কাউকে দেখালে থমকে যাবে আপনার যে পাওয়ার। আর কিছুক্ষণ কথা বলে পুলিশগুলো একটু পর বিদায় নিয়ে গাড়ি করে চলে গেল। মিমি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হা করে। আমি মিমিকে বললাম, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমার এই চিহ্নটা কিসের? আমার ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আস্তে আস্তে। এখন চলো ব্রেকফাস্ট করতে হবে। তারপর দুজন একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে দুজনের জন্য খাবার অর্ডার করলাম। খাওয়া দাওয়া খাবার শেষ করার পর বিলটা মিমি দিয়ে দেয়। আমি বিলটা দেওয়ার আগে তারপর দুজন একসাথে একটা রিক্সা নিয়ে রিক্সা করে দুজন কলেজে চলে আসলাম। কলেজে ঢুকতে দেখলাম আমার বন্ধুরা আড্ডা দিচ্ছে। আমি তাদের সামনে গিয়ে ওদের সাথে মিমিকে পরিচয় করিয়ে দিলাম। মিমি, এগুলা হলো আমার বন্ধু। একজনের নাম রাশেদ, আকাশ, রফিক আর জান্নাত। সবার সাথে পরিচয় করিয়ে দিলাম মিমিকে। এই মেয়েটাকে? আরে তুই বুঝোস না, এটা ওর নিউ কালেকশন। তুই ঠিক বলছ। এই তোরা একটু থামবি। মিমি হলো আমি যে বাসায় থাকি সে বাসার বাড়িওয়ালার মেয়ে। মিমি এই কলেজে পড়ে অনার্স সেকেন্ড ইয়ারে। বুঝতে পারছি। তখনই মিমি আমার কানের কাছে এসে আস্তে আস্তে বলে, নাইম, ওই দেখেছো আমার বান্ধবীরা অপেক্ষা করছে আমার জন্য, চলো তোমার সাথে ওদেরকে পরিচয় করিয়ে দিই। না থাক, আমি যাব না, পরে আরেকদিন তোমার বান্ধবীদের সাথে পরিচয় হয়ে নেব। এখন তুমি যাও, একটু পরে ক্লাস শুরু হয়ে যাবে। তারপর মিমি চলে গেল তার বন্ধুদের কাছে। আমি আর কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সবাই মিলে একসাথে ক্লাসে চলে আসলাম। কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে গেল। 2টা ক্লাস শেষ হওয়ার পর 3 নাম্বার ক্লাসটা ম্যাডামের। একটু পর ম্যাডাম চলে এলো। আজকে ম্যাডামের দিকে না তাকিয়ে শুধু পড়ায় মনোযোগ দিচ্ছি। একটু পর ম্যাডাম চলে গেলেন। তোমাদের ক্লাস শেষ হওয়ার একটু আগে দেখলাম যে বাইরে কি যেন হচ্ছে। সবাই মিলে বাইরে এসে দেখি 30 থেকে 40 জন ছেলে দাঁড়িয়ে আছে কলেজের মাঠে, আর সব ছাত্রছাত্রীরা আর টিচাররাও দাঁড়িয়ে আছে। আমি প্রিন্সিপালের দিকে তাকিয়ে দেখলাম 30 থেকে 40 জন ছেলের মধ্যে একজন ছেলে এসে প্রিন্সিপালকে কি যেন বলছে। মনে হয় ওদের লিডার হবে 30 থেকে 40 জন ছেলের। আমি আর কিছু না ভেবে সোজা প্রিন্সিপালের কাছে চলে যাব। আমি পেয়েছি, কালকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে এখানে। তখনই সেই ছেলেটা বলে উঠলো, কে তুই? এখানে কি করতে আসছিস? ভাই, আমি আপনার সাথে কথা বলছি না, আমি আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছি। প্রিন্সিপাল স্যার, কি হচ্ছে এখানে আমাকে একটু বলবেন প্লিজ? আমার সাথে এমনিতে প্রিন্সিপাল স্যারের ভালো সম্পর্ক আছে। তখনই প্রিন্সিপাল স্যার আমাকে বলল, সেই ছেলেগুলো আমাদের কলেজে এসে সবাইকে ডিস্টার্ব করতেছে। কি বললেন? আমরা এখানে বসে আপনাকে ডিস্টার্ব করতেছি? মিথ্যা বলছ কেন? আমরা তোর কাছ থেকে 1 কোটি টাকা পাই। কলেজ যখন তৈরি করতেছিল তখন আমার বাবাকে থেকে 1 কোটি টাকা ধার নিয়েছিস। এখন 1 কোটি টাকা সুদ থেকে 1,50,000 টাকা হয়েছে। আজকে এই টাকাগুলো না দিলে আমরা এখান থেকে যাব না, আর এই কলেজের অস্তিত্ব আর রাখবো না। দেখে নিবি, তোদেরকে আমরা অনেক টাইম দিয়ে দিয়েছি, তোরা এখন পর্যন্ত আমাদের টাকা অর্ধেক টাকা শোধ করতে পারিসনি। ভাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আমাদেরকে আরেকটু সময় দিন, আমরা আপনাদের সব টাকা শোধ করে দিব। না, সেটা আর হবে না। আজ টাকা না দিলে তোদের কলেজ আজকে ভেঙে চুরমার করে দিব। প্লিজ এরকম করবেন না। এখানে অনেক ছেলেমেয়েরা করে ভবিষ্যৎ নিয়ে ভাবতেছে, আপনার কলেজ ভেঙে দিলে। ভাই, যখন আমরা বলছি আমাদের কিছু সময় দিন, তাহলে আমাদের একটু সময় দিন, আমরা আপনাদের সব টাকা পরিশোধ করে দিব। না রে, টাকা আজকে না দিলে কিন্তু। কিন্তু কি করবি দেখি? এই কথা বলতেই ছেলেটা আমার শার্টের কলার ধরে বলল, তুই বেশি কথা বলতেছিস। তুই কে রে? তোর বাপ। আর কিছু লাগবো? এই কথা বলতে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা আমাকে মারতে যাবে, তখনই আমি তার হাত ধরে ফেললাম। আজ তোরে আমি শেষ করে ফেলবো। দেখি তোরে বাঁচানোর জন্য কে আসে। আমি একজন সাধারণ মানুষ, আমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। সো তোরা এখান থেকে চলে যা, না হলে কিন্তু।
কিন্তু কি করবি? কি করব সেটা করলে দেখতে পারবি। এখন ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, না হলে কিন্তু পরে অনেক খারাপ হবে। আজ আমি তোকে মেরে ফেলবো, এটা তুই শিওর থাক। কিন্তু তোকে শেষবারের মতো একটা সুযোগ দিয়েছি। তোর ইচ্ছে কি মরে যাওয়ার আগে বল আমাকে, আমি তোকে সেটা পূরণ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমার শেষ ইচ্ছা হলো তুই আজকে আমার পা ধরে মাপ চাইবি, এটা আমার চ্যালেঞ্জ। কথাগুলো বলতে বলতে আমার পকেট থেকে ফোনটা বের করলাম। আমি ফোন করে আমার লোকদের খবর দিয়ে দিলাম তারা যেন আমার এই লোকেশনে চলে আসে। তখন ছেলেটা আমাকে মারতে যাবে, তখন আমি তাকে বলি, আমার পরিচয় যদি তোকে জানাই দেই তাহলে তুই দম আটকে এখনই মরে যাবি। তাই তোকে এখন জানাবো না, শুধু 5 মিনিট ওয়েট কর, তারপর সব জানতে পারবি। ঠিক আছে, দেখি তোর কি পাওয়ার। একটু পর 10 থেকে 15টা গাড়ি চলে আসলো কলেজের ভেতর। গাড়ির ভেতরে কম করে হলো 50 থেকে 60 জন লোক আছে, তাদের সবার হাতে বন্দুক আছে, আর 4টা হেলিকপ্টার সবগুলোকে ঘিরে ফেলেছে। আর তখনই হেলিকপ্টার থেকে একজন লোক নেমে এসে বলে, নাইম ভাইয়া কিছু অর্ডার করেন, যা করার শুধু আমি করব, আপনি শুধু দেখবেন। না থাক, আর কিছু দেখা লাগবে না, আশা করি সবাই বুঝে গেছে আমি কে। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, আমার বন্ধুরা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো আমাকে মনে মনে খারাপ বলছে। আমার কি করা, নিয়তি সবাইকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। ভাই শুনছেন আমি কি সেটা জানেন? তখন ছেলেটা পকেট থেকে একটা রুমাল বের করে তার মুখের ঘামগুলো মুছতে লাগলো, ভয় পেয়ে গেছে তাই। আরে ভাই এত ভয় পাওয়ার কিছু নাই, আপনি শুধু প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে মাফ চান, তাহলে আমি আপনাকে ছেড়ে দেব, না হলে কিন্তু থাক সেটা বলবো না। তখন ছেলেটা বলল, ভাই আপনি কে? আপনার এত পাওয়ার, কিন্তু আপনি তো সাধারণ মানুষের মতো চলাফেরা করেন। আরে ভাই আমি কি তোদের মতো ছ্যাঁচড়া নাকি? আমি পাওয়ারে অপব্যবহার করি না তোদের মতো। তখন আমি আমার পকেট থেকে আমার মানিব্যাগটা বের করে আমার মানিব্যাগের উপর লোগোটা দেখিয়ে দিলাম। এই লোগোটা দেখার পর অনেকের থমকে যায়। অনেকজন আমাকে বলছে, ভাই আপনি এনার গ্যাংয়ের কি হন? আমি বললাম, আমি এই গ্যাংয়ের লিডার, বুঝলা? ইফ ইউ থিঙ্ক ইউ আর ব্যাড, আই এম ইউর ড্যাড। এই কথা বলতে না বলতেই ওই বখাটে ছেলেটা আমার পায়ের কাছে এসে আমার পা ধরে বলতে লাগলো, নাইম ভাই আপনি আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই আপনার পরিচয়টা। আমি আর এই কলেজে আর কোনোদিনও আসবো না, আর কাউকে ডিস্টার্ব করবো না। এখন থেকে প্লিজ আমাকে মাফ করে দিন। তবে একটা শর্তে ক্ষমা করতে পারি। কি শর্ত শুধু বলুন, আমি করতে রাজি আছি। তুই প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে ক্ষমা চাইবি, প্রিন্সিপাল স্যার যদি তোকে ক্ষমা করে দেয় আমি তোকে ক্ষমা করে দিব। ঠিক আছে। তারপর ছেলেটা প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে ক্ষমা চায়, আর তিনিও ক্ষমা করে দেন। আমি আমার লোকদের ইশারা দিয়ে বলি ছেলেটাকে টাকা দিয়ে দিতে। একটু পর আমার লোক আমার কাছে এসে একটা ব্যাগ ধরিয়ে দিল। এই টাকার ব্যাগটা আমি ওই ছেলেকে দিয়েছি আর বলি, ধর তোর 1,50,000 টাকা তোকে ধরিয়ে দিলাম, আর বললাম এখান থেকে 2 মিনিটের মধ্যে তোরা সবাই ভাগ, না হলে কিন্তু আমার মাথা গরম হলে তোদের একটারও অস্তিত্ব রাখবো না। ছেলেগুলা চলে যাওয়ার পর আমি শেয়ার করি আমার গ্যাংয়ের লোকদেরকে, বলি তোরা এখন যা। একটু পর সবাই চলে গেলে শুধু কলেজের ছাত্রছাত্রীরা আর টিচার আর ম্যাডামরা দাঁড়িয়ে আছে, অবাক দৃষ্টিতে আমাকে শুধু দেখছে। আরে আপনারা সবাই আমার দিকে এরকম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন কেন? আপনারা দয়া করে আমাকে কেউ খারাপ মনে করবেন না, আমি পাওয়ারের অপব্যবহার করি না। আমি প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বলি, স্যার আপনি কি আমাকে খারাপ দৃষ্টিতে দেখছেন নাকি ভালো দৃষ্টিতে দেখছেন? তুমি কি যে বলো না, আমি তোমাকে আমার ছেলে মনে করি আরও আগে থেকে। আর আজ তোমার কারণে আমাদের এই কলেজটা বেঁচে গেল। নাইম তুমি আমাকে একটু জড়িয়ে ধরতো, আমাকে বাবা মনে করে। এই কথা বলতেই আমার চোখে পানি চলে আসলো। আমি তাড়াতাড়ি প্রিন্সিপাল স্যারকে জড়িয়ে ধরলাম, আর প্রিন্সিপাল স্যার আমাকে জড়িয়ে ধরলেন, আর তিনি আমাকে বলতে লাগলেন, তুই এই কলেজের সব থেকে সেরা ছাত্র। তুই যেমন ক্লাসে ফার্স্ট বয় তেমনি তোর কাছে দক্ষতা রয়েছে। তুই আমাকে কথা দে, তুই পড়ালেখা শেষ করে আমাদের এই কলেজের শিক্ষকতা করবি। ঠিক আছে আমি কথা দিলাম, কিন্তু কোনো কিন্তু না, যেটা বলছি সেটা কর। ওকে। আর সবাই আমাদের কাণ্ড দেখে অবাক হয়ে দেখছে আমাদের দিকে। তারপর প্রিন্সিপাল স্যার সবাইকে সব কিছু বুঝিয়ে বললেন আমার আসল পরিচয় কি, কারণ প্রিন্সিপাল স্যারের সাথে আমার ভালো সম্পর্ক ছিল তাই। তারপর সবাই সবার জায়গায় চলে গেল, আমিও বাসায় যাওয়ার জন্য রওনা দিতে লাগলাম। তখনই পেছন থেকে কেউ একজন আমার হাত ধরলো। আমি পিছনে তাকাতেই দেখলাম মিমি দাঁড়িয়ে আছে। মিমি কিছু বলবা? মিমি বলল, নাইম চলো আমরা দুজন একসাথে বাসায় যাই, তুমিও তো আমাদের বাসায় থাকো। তাহলে চলো। তারপর আমরা দুজন কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে দুজনে এই বাসায় চলে আসলাম। আমি আমার বাসায় চলে আসি আর মিমি তার বাসায় চলে যায়। তারপর
আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিলাম। তারপর ঘুম থেকে উঠে একটু বাসার ছাদে গেলাম। তখনই মিমি আর মিমির বান্ধবীদের দেখতে পাই। তাদের সাথে একটু কথা বলে আমি আমার রুমে চলে আসি। তারপরে হালকা একটু নাস্তা করে পড়তে বসলাম। তখনই মিমি আসলো। মিমির সাথে একটু গল্প করে মিমি তার বাসায় চলে গেল। আমি আমার ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকে গল্প লিখতে লাগলাম। আমি প্রায় মাঝে মধ্যে গল্প লিখি, তাই একটু লেখালেখি করি বেশি। তারপর গল্পটা শেষ করে ডিনার করে একটা মনে শান্তিতে ঘুম দিলাম। আহা, কি মনের শান্তি! ঘুমের মধ্যে কত রং বেরঙের স্বপ্ন দেখছি। আহা, যদি সত্যি হতো তাহলে কতই না ভালো হতো। সকালে ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্ট করতে করতে 9টা বেজে গেল। কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে গিয়ে দেখি এখনও কেউ আসেনি, তাই আমি আমাদের আগের আড্ডাখানায় বসে ফোনে গেম খেলতে লাগলাম। একটু পর দেখি জান্নাত এসেছে। কি রে দোস্ত, কেমন আছিস? আমি তো ভালো আছি, তোর কি অবস্থা? ভালো। কিছুক্ষণ জান্নাতের সাথে গল্প করলাম। গল্প করতে করতে আর বাকি বন্ধুরা সবাই চলে আসলো। তাদের সাথে একটু গল্প করে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখি এখনো স্যার আসে নাই, আর একটু পরে আসবে মনে হয়। তাই বন্ধুদের সাথে ক্লাসে বসে একটু গল্প করলাম। গল্প করতে করতে স্যার চলে আসলো। তারপর স্যারকে সবাই গুড মর্নিং জানাই, স্যারও আমাদের গুড মর্নিং জানাই। তারপর স্যারের মতো ক্লাস করে চলে যায়। এরকম করতে করতে 2টা ক্লাস চলে গেল। এখন আয়রা ম্যাডামের আমার ক্লাস। কিছুক্ষণ পরে ম্যাডাম ক্লাস করানোর জন্য আমাদের ক্লাসে চলে আসলো। ম্যাডামকে আজকে দেখতে আরো সুন্দর লাগছে। জনতা তার প্রতি আবারও ক্রাশ খেয়েছি। আজকে কালো বোরকা আর গোলাপি হিজাব দিয়ে মুখটা ঢাকা রয়েছে, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। ওই চোখ দুটো দেখে আমি তো ক্রাশ খেয়েছি। আমি ম্যাডামের উপর ক্রাশ খাইতে খাইতে ক্রাশের রাজ্যে রাজা হয়ে গেলাম। আচ্ছা থাক, আমার রাজা হবার শখ নাই। তারপর ম্যাডামের মতো ক্লাস করতে শুরু করলো। আমি শুধু ম্যাডামকে আট চোখেই দেখছি। একটু পর পর ম্যাডাম আশা করে তা বুঝতে পারছে এটা ম্যাডামের চোখ এড়িয়ে যায়নি। একটু পরে ম্যাডামের ডাকে আমার ধ্যান ভাঙলো। আমি তাকাতেই দেখি ম্যাডাম আমার সামনে। হ্যালো ম্যাডাম। আরে তোর হ্যালো তোর কাছেই রাখ, দাঁড়া বলছি। আমিও দাঁড়িয়ে গেলাম ম্যাডামের কথা মতো। আজকে তোকে কিছু প্রশ্ন করব, যদি উত্তর দিতে না পারিস তাহলে আজকে তোর খবর আছে। ম্যাডাম, কোনো সমস্যা নাই, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিব, কিন্তু এখন তো আমাকে এক জায়গায় যেতে হবে। তুই ক্লাস না করে আবার কোন জায়গায় যাবি? না মানে ম্যাডাম, মানে কি রে, তুই কখন থেকে ইয়ে করে যাচ্ছিস কেন? ম্যাডাম, আমার 2 নাম্বার ধরেছে, একটু যেতে হবে। অনেক জোরে ধরেছে, না হলে কিছু একটা হয়ে যাবে। মিথ্যা বললাম কষ্ট থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তুই এখন ওয়াশরুমে যা, তাড়াতাড়ি আসবে কিন্তু। তোরে প্রশ্ন করার জন্য আমি অপেক্ষায় রইলাম। আচ্ছা ঠিক আছে, আমারে আর খুঁজে পাবেন না। আজকে গেলাম বাই মনে মনে। আমি গেলাম ওয়াশরুমে গিয়ে ইয়েটা করে ওয়াশরুমে বসে বসে ফোন টিপতে লাগলাম। আজকে আর ক্লাসে যাবো না, ফোনে গেম খেলতে লাগলাম। একটু পরে দেখি ম্যাডামের ক্লাস শেষ। শুধু ম্যাডাম ক্লাস থেকে বাহির হওয়ার অপেক্ষায় আছে। একটু পর ম্যাডাম ক্লাস থেকে বাহির হয়ে অফিসে চলে যায়। আমিও চুপি চুপি ক্লাসে গিয়ে বই খাতা নিয়ে দিলাম দৌড়। কেউ একজন আমাকে পেছন থেকে ধরে রেখেছে আমার হাতটা। পেছনে ফিরে দেখি একটা মেয়ে আমার হাত ধরে রেখেছে। আমি তো অবাক, এই মেয়েটাকে। হ্যালো, কে আপনি? আমার হাতটা ধরেছেন কেন? আমার নাম সামান্তা, আপনার নাম? নাইম। তো এখন কিছু বলবেন? মেয়েটা দেখতে খুব সুন্দর, যে কেউ দেখে ক্রাশ খেতে পারে, একটু ভাব নিয়ে। আপনাকে আমি যেদিনই দেখেছিলাম সেদিনই আপনাকে আমার ভালো লেগে যায়। আমি আপনাকে ভালোবাসি। আমার মাথার উপর দিয়ে আকাশ ভেঙে পড়লো। এই মেয়েটা কি বলে? আমি তাকে কিছু বলতে চাই, তখনই ঠাস ঠাস 2টা চড়ের আওয়াজ হলো। 2টা চড় আমি খেয়েছি, আর সেগুলো ম্যাডাম মেরেছে আমাকে। কি রে, তুই আজকে ক্লাসে আসলি না কেন? আমার প্রশ্নের ভয়ে? থাক, তুই কিছু বলার দরকার নেই, তোরা আমি পরে দেখতেছি। তারপর ম্যাডাম পেছনে ঘুরে সামান্তার দিকে ফিরলো। সামান্তা ভয়ে চুপ হয়ে আছে। কি রে সামান্তা, তোর কি চড় খাওয়ার ইচ্ছে হয়েছে? আর কোনোদিন যদি তুই এই ছেলের সাথে কথা বলেছিস তাহলে তোর খবর আছে। সামান্তা ম্যাডামের ধমকে ভয়ে পেছন দিকে দৌড় দিল। আমি ভয়ে পেছন দিকে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। তখনই ম্যাডাম পেছন থেকে বলতে লাগলো, এই দাঁড়া। জি, আমাকে বলছেন ম্যাডাম? তোকে বলতেছি। আমি ম্যাডামের সামনে গিয়ে দাঁড়ালাম। এই, তোর নাম কি জানি? নাইম। কেন? কেন সেটা পরে জানলে হবে, এখন থেকে তুই এই সামান্তা মেয়েটার সাথে আর কোনো কথা বলবি না। কেন ম্যাডাম, কি হয়েছে? আমি শান্তার সাথে কথা বলে আপনার সমস্যা কোথায়?
তখনই ঠাস ঠাস করে দুইটা চড় মারলো আমাকে। ম্যাডামের চোখগুলো পুরো লাল হয়ে গেছে আর পুরা রেগে আছে আমার উপর মনে হয়। মারলেন কেন? মার্সি বেশ করেছি। এখন থেকেই সামান্তা মেয়ের সাথে আর কোনো কথা বলবি না। যদি কথা বলো তাহলে বছরে কয়দিন তোকে ভালো করে বুঝিয়ে দিব। বছরে 365 দিন সেটা তো আমি জানি, আপনি আমাকে বুঝিয়ে দেওয়া লাগবে না। তখনই ম্যাডাম আমার কলার ধরে বলতে লাগলো, "তো যেটা বলছি সেটা করবে, না হলে প্রিন্সিপাল স্যারকে বলে তোকে কলেজ থেকে বের করে দিব।" আমার এইবার কিছুটা ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি ওই মেয়ের সাথে আর কথা বলবো না। আমি এই কথা বলে পেছন দিকে হাঁটতে লাগলাম বাসায় যাওয়ার জন্য। আমি বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে রান্না করলাম, রান্না করে খাবারগুলো খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে গিয়ে একটু রেস্ট করলাম আর ভাবতে লাগলাম ম্যাডাম কেন আমার সাথে এরকম করে, এরকম করছে কেন। তারপর কিছুক্ষণ ফোনটা হাতে নিয়ে একটা গেমস খেলতে লাগলাম। গেমস খেলতে খেলতে আসরের আজান দিয়ে দিল। তারপর আমি বন্ধুদের কল দিলাম, সবাইকে বললাম দিঘির পাড়ে আসতে। সবাই আসলো, শুধু আমার আসাটা বাকি ছিল। একটু পর আমিও দিঘির পাড়ে চলে আসলাম। কি রে, কি অবস্থা তোর? আমি তো এই তো ভালো আছি, তোদের কি অবস্থা? এই তো সবাই একসাথে বললো ভালো আছে। তারপর কিছুক্ষণ বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় ফিরে এসে রান্না করতে লাগলাম। রান্না করে ওইগুলো খাওয়া শেষ করে রুমে গিয়ে আজকের পড়াগুলো করতে লাগলাম। একটু পর আবার ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে গল্প লিখলাম। আমি গল্প লেখালেখি করি। তারপর একটু পর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা খেয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। কলেজে গিয়ে দেখি ওই যে আমার বন্ধুরা আড্ডা দিচ্ছে, আমিও তাদের কাছে গেলাম। কি রে, কি অবস্থা তোর? ভালো, তোদের কি অবস্থা? এই তো মোটামুটি ভালো আছি। রফিক, রাশেদ, আকাশ, জান্নাত সবাই একসাথে বললো। তারপর কিছুক্ষণ তাদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসার কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়ে গেল। প্রথম ক্লাস একজন স্যার নিয়েছে, তারপর ক্লাস অন্য একজন স্যার নিয়েছে, তারপর 3 নাম্বার ক্লাস ম্যাডামের। কিছুক্ষণ পর 3 নাম্বার ক্লাস শুরু হলো ম্যাডামের। তারপর ম্যাডাম ক্লাসে আসলো আর তার সাথে প্রিন্সিপাল স্যারও আসলো। আমি তো প্রিন্সিপাল স্যারকে দেখে ভয়ে কাঁপছি। কিরে, ম্যাডাম আবার কিছু প্রিন্সিপাল স্যারকে বলে দেয়নি তো? বলে দিলে তোমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। তারপর প্রিন্সিপাল স্যার আর সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজকে তোমাদের সবাইকে একটা কথা বলার ছিল, তাই এখানে আসলাম। অনেক জরুরি কথা, সবাই মন দিয়ে শুনবে, ঠিক আছে? জি স্যার। কালকে তোমাদের কলেজে একটা অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানে সবাই যার যার নিজের মতো পছন্দের কথাগুলো শেয়ার করতে পারবে, যেমন কবিতা, গল্প, গান, নিজের লাইফ স্টোরি ইত্যাদি। আর বিভিন্ন কিছু শেয়ার করতে পারবে সবার সাথেই। এই অনুষ্ঠানে ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে পুরস্কার দেওয়া হবে। যারা যারা এই অনুষ্ঠানে নিজের পছন্দগুলো শেয়ার করতে বাধ্য, তারা নিজের কলেজে ছুটি হওয়ার পর অফিসে চলে এসে নিজের নামটা খাতায় লিখে যাবে। ঠিক আছে স্যার, আমরা সবাই যোগ দেওয়ার চেষ্টা করব। সবাই একসাথে বললাম। তারপর আরো কিছুক্ষণ প্রিন্সিপাল স্যার কিছু কথা বলে ক্লাস থেকে চলে গেল। আমার ভয়টা দূর হয়েছে। যাক, ম্যাডাম কিছু প্রিন্সিপাল স্যারকে বলে নাই। তারপর ম্যাডাম ক্লাস শুরু করে দিল। আমি শুধু ম্যাডাম কি আর চোখে দেখছি আর পড়ায় মন দিচ্ছি। এটা হয়তো ম্যাডামের চোখ এড়ায়নি। ম্যাডাম তো বুঝতে পারছেন। আমার দিকে কয়েকবার রাগী লুক নিয়ে তাকালো। কিছুক্ষণ পর ম্যাডামের ক্লাস শেষ হওয়ায় ম্যাডাম ক্লাস থেকে চলে গেল। তারপর যারা যারা অনুষ্ঠানে যোগ দিয়েছিল তারা সবাই একসাথে হয়ে অফিসে গেল। আমি যেতে চাচ্ছিলাম না। আমাকে আমার বন্ধুরা সবাই মিলে জোর করে টানতে টানতে অফিসে নিয়ে যায়। সবার মতো আমিও খাতায় নাম দিই। আমি প্রিন্সিপাল স্যারকে বললাম আমাদের সবার লাস্টে স্টেজে ডাকার জন্য। ঠিক আছে, তুমি যা বলো তাই হবে। তারপর সবাই অফিস থেকে চলে এসে যার যার জায়গায় সবাই বসে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পর আড্ডা দিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিতে লাগলাম। তখনই কেউ একজন আমাকে পেছন থেকে ডাকছে। আমি পেছনে ফিরে তাকাতেই দেখি একটা মেয়ে আমার কাছে আসছে। হ্যালো ভাইয়া, আপনার নাম কি নাইম? কেন, কিছু বলবেন? না, কিছু বলার নেই। আপনাকে একটা চিঠি দিতে আসলাম। আমার বান্ধবী সামান্তা আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছে, আপনাকে দেওয়ার জন্য। এই যে নিন। আমি কিছু বলার আগে মেয়েটা দৌড়ে কোথায় যেন চলে গেলাম। চিঠিটা খুলতে যাব, তখন কেউ একজন আমার কান ধরে টান দিয়েছে। আমি তাকিয়ে দেখি আমাদের আয়রা ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে আছে। এই রে, খাইছে রে, ম্যাডাম এখানে কেন? তোর হাতে ওটা কি? ওই কিছু না তো। এই কথা বলে আমার হাতটা পেছন দিকে লুকিয়ে ফেললাম, কিন্তু সে রক্ষা হলো না। তোর হাতে কি আছে ওটা দিবি নাকি এখনই দুইটা দিব? চিঠিটা ম্যাডামের হাতে দিয়ে দিই। আমি নিজেও জানি না চিঠির মধ্যে কি লেখা আছে। ম্যাডাম চিঠিটা পড়তে লাগলেন না, তখনই আমার কলারটা ধরে বলতে লাগলো, তো এই তুই জানোস চিঠির মধ্যে কি লেখা আছে? কই, আমি তো কিছু জানি না। আহারে, ধোয়া তুলসী পাতা,
কিছুই জানে না। তুই কলেজে আসিস কি মেয়েদের সাথে প্রেম করার জন্য? তুই জানিস এই চিঠির মধ্যে তোকে ভালোবাসে এই কথা বলেছে? তো কি হয়েছে, আমাকে ভালোবাসতে পারে, তাতে আপনার কি? আর আপনি আমার পেছনে এরকম রেগে যাচ্ছেন কেন? আমাকে ছাড়ুন বলছি, ছাড়ুন। তারপর ম্যাডাম আমাকে ছেড়ে দিল। তুই জানিস এই চিঠিটা যদি আমি প্রিন্সিপালকে দেই তাহলে তোর কি অবস্থা হবে? না না, এটা করবেন না। প্রিন্সিপাল স্যার আমাকে অনেক ভালোবাসে, তিনি আমাকে তার ছেলের মতো দেখেন। এটা দেখলে তিনি হয়তো কষ্ট পাবে। থাক, আপনার এটা করার দরকার নেই। এখন আপনি কি চান? তুই এখন আমার সাথে চল। না, আমি যাব না। যাবি না মানে? তোর ঘাড় যাবে। চল বলছি। আমি যা বলবো তাই করবি। কিছু উল্টাপাল্টা করলে সোজা প্রিন্সিপালকে এই চিঠিটা দিয়ে দিব। না থাক, আপনাকে কষ্ট করে আর প্রিন্সিপাল স্যারের ভয় দেখানোর দরকার নেই। চলেন, কোথায় যাবেন? কোথায় যাব সেটা দেখলেই বুঝতে পারবি। চল এখন আমার সাথে। ম্যাডাম আমার হাত ধরে ম্যাডামের গাড়ির সামনে নিয়ে গেলেন। আমাকে বলতে লাগলো যে তুই কি গাড়ি চালাতে পারিস? আমি বললাম হুম, কেন? তাহলে গাড়িতে ওঠ আর গাড়ি ড্রাইভ করতে একটা শপিং মলে নিয়ে যাবি। ভালো দেখে একটা শপিং মল, বুঝেছিস? কিন্তু কেন শপিং মলে যাব? আমি এমনিতে শপিং মলে যাব, কালকে কলেজে অনুষ্ঠান আছে, তো তাই নতুন পোশাক কেনার জন্য। তোকে যেটা বলেছি সেটা কর। বেশি কথা বললে কানের নিচে একটা দিব। কি মেয়ে রে বাবা, শুধু কথায় কথায় ঝাড়ি মারে। ধুর, ভাল লাগে না। এই ম্যাডামটা কেন আমার পেছনে লেগে আছে সেটাই বুঝতে পারছি না। আমি তো মনে মনে ম্যাডামের প্রতি একটু একটু ক্রাশ খেয়েছি। তার শাসনগুলো আমাকে মুগ্ধ করেছে। কিরে, এত কিছু কি ভাবছিস? গাড়ি স্টার্ট কর। ওকে, করছি, ওয়েট করেন। আমি গাড়িতে উঠে আমি ড্রাইভারের সিটে বসলাম। আমার পাশের সিটে ম্যাডাম বসলাম। আমি গাড়ি ড্রাইভ করতে করতে একটা বড় শপিং মলে নিয়ে আসি। ম্যাডাম, এই যে চলে এসেছি আমরা শপিং মলে। ম্যাডাম, আপনার শপিং মলে যান, আমি গাড়িতে বসে আপনার জন্য অপেক্ষা করছি। কি বললি তুই? তুই গাড়িতে থাকবি? হ্যাঁ, চল আমার সাথে শপিং মলে চল, নইলে কিন্তু। কিন্তু কি করবেন না চাইলে? কিন্তু কি করব সেটা দেখতে চাস? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, দেখাচ্ছি কি করি তোকে। না থাক ম্যাডাম, আপনাকে আর কষ্ট করে কিছু করা লাগবে না। তাহলে শপিং মলে আমি যাচ্ছি। এই তো, গুড বয়। তারপর ম্যাডামের সাথে শপিং এ ঢুকলাম। ম্যাডাম আমাকে বলতে লাগলো, তুমি এখান থেকে কিছু পছন্দ করো না? না থাক ম্যাডাম, আমার বাসায় অনেক কাপড় চোপড় আছে। যেটা বলেছি সেটা কর। আর হ্যাঁ, এখন যা কিনবি সেগুলো কালকে অনুষ্ঠানে পরে আসবি, না হলে কিন্তু তোর খবর আছে। হ্যাঁ মা, কথায় কথায় শুধু ঝাড়ি মারে। ধুর, ভাল লাগে না। আমি আর কিছু না বলে কিছু কাপড় চোপড় পছন্দ করে নিয়ে নিলাম। একটা কালো ব্লেজার, আর একটা ব্লেজারের সাথে একটা কালো প্যান্ট, আর একটা কলার ছাড়া সাদা গেঞ্জি কিনলাম, আর এক জোড়া কালো শু কিনলাম। তারপর ম্যাডাম আমাকে বলল, আর কিছু কিনবি তুই? না থাক, যেগুলা কিনেছি সেগুলা দিয়ে সেরে যাবে কালকে। তারপর আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম এই যে একটা কালো আর একটা সাদা শাড়ি দেখতে পাচ্ছেন, ওটা যদি আপনি পরেন তাহলে আপনাকে সুন্দর লাগবে। এখন যদিও এটা আপনি নিতেন তাহলে ভালো হতো। না, আমি শাড়ি পরে কলেজে আসতে পারবো না। কেন শাড়ি পরে কলেজে আসতে পারবেন না কেন? আরো অনেক ম্যাডাম তো শাড়ি পরে কলেজে আসে, আপনি কি আসবেন না? না, আমি শাড়ি পরে কলেজে আসবো না। আমি বোরখা আর হিজাব পরে আসবো। কি আর করার। তারপর ম্যাডামকে বললাম, ম্যাডাম তাহলে অন্য দোকানে চলেন যেখানে আপনি কাপড় চোপড় কিনেন। তারপর ম্যাডাম আমাকে নিয়ে আর একটা দোকানে গেল, ওই শপিং মলের। আমি সেখানে গিয়ে মোটামুটি একটা কালো বোরখা আর একটা সাদা হিজাব পছন্দ করে দিলাম। তারপর ম্যাডাম ওইগুলা কিনে নিল। সবকিছুর বিল ম্যাডাম নিজে দিয়ে দিল। ম্যাডাম ম্যাডাম এগুলো কালকে পরে আসবেন, ঠিক আছে? দেখা যাক পরে আসতে পারি কিনা। আপনি যদি এগুলো পরে না আসেন তাহলে আমি ওইগুলা পরে আসবো না। এখন কি আপনি আমার দেওয়া পছন্দের গুলো পরে আসেন, তাহলে আমিও আজকের কেনা পোশাকগুলো পরে আসবো। তারপর দুজন কথা বলতে বলতে শপিং শেষ করে শপিং মল থেকে বের হলাম। আজকে খুব ভালো লাগছে আমার সাথে চলাফেরা করে। কথায় কথায় ঝাড়ি দিলেও কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছে আমি তার প্রতি। তারপর আমি আর ম্যাডাম গাড়িতে উঠে আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম। একটু পর 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে গেলাম ট্রাফিক সিগন্যালে। আমরা যে রাস্তায় আছি সেই রাস্তার গাড়িগুলো স্টপ আছে। আর কি করা, আমরাও গাড়ির মধ্যে বসে দুজনে কথা বলতে লাগলাম। আমি বলতে চাচ্ছিলাম না, তাও ম্যাডাম জোর করে শুধু প্রশ্ন করে আমাকে। আমি আর উত্তর না দিয়ে থাকতে পারলাম না, শুধু বক 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 করে। বিরক্ত লাগলেও কেমন যেন আমি তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। ম্যাডামের সাথে কথা বলতে বলতে সামনে তাকাতেই দেখি একটা মহিলা, তার কোলে একটা ছোট শিশু রয়েছে। দেখতে মনে হচ্ছে অনেক গরিব ফ্যামিলির হবে।
মহিলাটি কোলে রয়েছে একটা শিশু, তাকে কোলে নেওয়া অবস্থায় তার হাতে একটা কালো ব্যাগ ছিল, ওটা থেকে কি যেন একটা পড়ে গেল। আমি ভালো করে দেখি সেটা একটা 5 টাকা দামের পাউরুটি। সেই পাউরুটিটা রাস্তার মধ্যে পড়ে যায়, 3 রাস্তার মোড়ের মাঝখানে। মহিলাটি শুধু এদিক ওদিক তাকাচ্ছে পাউরুটিটা নেওয়ার জন্য, কিন্তু গাড়ি আসা যাওয়ার জন্য এই পাউরুটিটা নিতে পারছে না। দেখতে মনে হচ্ছে সেই মহিলাটা অনেকদিন কিছু খায়নি। আর তার কোলের ছেলেটিও কান্না শুরু করে দিয়েছে। মহিলাটি অনেক কষ্ট করছে পাওয়ার জন্য, এটা নেওয়ার জন্য, কিন্তু কিছুতেই পারছে না। গাড়ি আসা যাওয়ার জন্য আমি আর কিছু না ভেবে আশেপাশে শুধু দেখতে লাগলাম। আমার ডান পাশে তাকাতেই দেখি একটা পুলিশের বাইক, তার মধ্যে 2জন পুলিশ রয়েছে। আমি পুলিশগুলোকে বললাম, হ্যালো, শুনছেন আমার কথা? বলেন, কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা হচ্ছে না। আপনার কাছে যে শর্ট গানটা রয়েছে ওটা আমাকে দেন তো। এই কথা বলতেই পুলিশগুলো আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো। হোয়াট, কি বলতেছেন আপনি? আমি আর কিছু না বলে আমার পকেট থেকে মানিব্যাগটা বের করে মানিব্যাগের উপরের লোগোটা তাকে দেখিয়ে দিলাম। এবার বললাম যে, এবার কি আপনি আমাকে চিনতে পারছেন আমি কে? আপনি এই লোগোটা কই পাইছেন? এই লোগোটা হলো আমাদের গ্যাংয়ের লোগো, আর আমি সেই গ্যাংয়ের লিডার। আমি আর পুলিশকে বলেছি কথাগুলো, কিছুই বুঝতে পারছি না। মনে হয় ম্যাডাম আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই কথা বলতেই পুলিশ 2জনে বাইক থেকে নেমে আমার সামনে আসলো আর বলতে লাগলো, আসলে আমরা আপনাকে চিনতে পারি নাই, দয়া করে কিছু মনে করবেন না প্লিজ। ঠিক আছে, এখন আপনার শর্ট গানটা আমাকে দিন। তারপর পুলিশ তার শর্ট গানটা আমাকে দিল। আমি তা নিয়ে গাড়ির ভেতরে নিলাম আর তাকে বললাম যে 10 মিনিট পর দিয়ে দিব। আরে থাক ভাই, আপনি গানটা না দিলে সমস্যা নাই, আপনার প্রয়োজনের গানটা আপনার কাছে রেখে দেন। না থাক, 10 মিনিট পরে বলেছে আপনাকে দিয়ে দিব, আপনি এখানে একটু ওয়েট করেন, ঠিক আছে? তারপর আমি গাড়ি স্টার্ট করে নিলাম। আমি গাড়ি স্টার্ট করে আমার গাড়ি স্টার্ট করা দেখে পুলিশগুলো একটু অবাক হলো, কারণ ট্রাফিক সিগন্যাল অবস্থায় আমি গাড়ি স্টার্ট করে দিলাম। আমি গাড়ি স্টার্ট করে ওই মহিলাটার সামনে গেলাম আর 3 রাস্তার মোড়ে গাড়ি নিয়ে ব্রেক করি। ব্রেক করার সাথে সাথে আশেপাশে সব গাড়িগুলো থেমে যায়। কিছু গাড়ি হালকা একটা গাড়ির সাথে ধাক্কা খায়, তেমন কিছু হয়নি। মহিলাটি এখনো দাঁড়িয়ে আছে। আমার গাড়ির কর্মকাণ্ড দেখে সবাই গাড়ি থেকে বাইরে গাড়ির সামনে চেঁচামেচি শুরু করে দেয়, আনার জন্য আমাকে গালি দিতে শুরু করে। অনেকজন আমাকে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। আমি কিছু না বলে আমার হাতে যে বন্দুকটা ছিল ওইটা দিয়ে আমার হাতটা গাড়ির বাইরে করে সবাইকে বন্দুকটা দেখালাম। বন্দুকটা দেখার সাথে সাথে সবাই যার যার জায়গায় বসে গেল। কিছু লোক পালাতে লাগলো। আমি আর কিছু না বলে গানটা নিজের কাছে রেখে গাড়ি থেকে বের হয়ে ওই মহিলাটির সামনে গেলাম। মহিলাটি এখনো দাঁড়িয়ে আছে, তার কোলে এখনো ছেলেটি আছে, আর পাউরুটিটা রাস্তার মাঝে পড়ে আছে। আমি গিয়ে পাউরুটিটার সামনে গেলাম। আমার যাওয়া দেখে ওই মহিলাটি আমার সামনে আসলো আর আমার সামনে বসলো। আমি পাউরুটিটা হাতে নিয়ে পরিষ্কার করতে লাগলাম আর ওই মহিলাটিকে বলতে লাগলাম, আপনি কি জানেন আপনার পাউরুটিটা আমাকে অতীতের কিছু কথা মনে করিয়ে দিয়েছে, যেগুলো আমি এখন বলতে চাচ্ছি। আমি 8 দিন কাজ করে একটা পাউরুটি কিনতে পারতাম। খালি পেটে আপনি এই পাউরুটিটা রাস্তার মধ্যে পড়ে যাওয়ায় ওই পাউরুটিটা নেওয়ার জন্য কত কষ্ট করছেন সেটা আমি বুঝতে পারছি। আপনার এই পাউরুটিটা অনেক কষ্টের পরে পেয়েছেন, ওইটাও দেখে বোঝা যাচ্ছে। কিন্তু কি জানেন, এই দুনিয়া কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। দুনিয়ার সাথে আপনাকে দৌড় দিতে হবে দুনিয়াকে ধরার জন্য। যেদিন দুনিয়াকে ধরতে পারবেন সেদিন আপনি সাফল্য অর্জন করতে পারবেন। সেদিন আপনার কষ্টও দূর হবে, কারণ দুনিয়া কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে থাকে মানুষ। আর সেটার কারণে মানুষ এখন এত কষ্ট করছে। আমি পাউরুটিটা পরিষ্কার করে মহিলার দিকে হাত বাড়িয়ে দিলাম। মহিলাটা একবার পাউরুটিটার দিকে তাকায়, আরেকবার আশেপাশের অন্যান্য মানুষগুলোর দিকে তাকায়, কারণ আশেপাশের মানুষ অনেক জমে গেছে, আমাদের কর্মকাণ্ড দেখে অবাক হচ্ছে। আমি আবার মহিলাটিকে বলতে লাগলাম, আশেপাশের মানুষের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, কারণ আপনার মতো সৎ মানুষ এখানে আশেপাশে কম আছে। আশেপাশের মানুষের দিকে না তাকিয়ে নিজের সাফল্যের দিকে হাঁটতে থাকেন, তাহলে সেটাই যে লাভ হবে। মানুষকে ভয় পাবার কোনো দরকার নেই, কারণ এই বাংলাদেশের ডন আমি, এ না। কেউ তোমার প্রতি আঙ্গুল তোলার সাহস পাবে না। তারপরে মহিলাটি আমার কাছ থেকে পাউরুটিটা নিল। পাউরুটিটা নেওয়ার পরে দেখলাম যে মহিলাটি অনেক খুশি, কারণ পাউরুটিটা তার কাছে ফিরে এসেছে। এরপর আমি দাঁড়িয়ে গেলাম, আমার সাথে সাথে মহিলাটি দাঁড়িয়ে গেল। তারপর আমি আমার পকেট থেকে 5,000 টাকা বের করে মহিলাটাকে দিয়ে দিলাম। মহিলাটা খুশি হয়ে বলতে লাগলো, আপনাদের মতো মানুষ যদি আমাদের বাংলাদেশের গরিব মানুষদেরকে একটু সাহায্য করত, তাহলে আমাদের এই দেশ আর গরিব থাকতো না।
আপনার কথা সত্যি, কিন্তু আমার দেশে তো এরকম মানুষ খুবই কম রয়েছে। কি আর করা, মানুষের মতো মানুষ হতে বলতে কিছু নাই, শুধু নিজের স্বার্থটাই চিনতে পারে, অন্য কিছুটা চিনতে পারে না। তারাও তো আর পাবে না, আজ আমাদের দেশে ঘুরে আসে বলেই তো আমাদের সবাই ধনী বলে, আমাদেরকে মানুষে সম্মান করে। গরিব আছি বলে তো ধনীর এত সম্মান। হুম, ঠিক বলেছেন। ঠিক আছে, এখন তাহলে গেলাম, বাই। তারপর মহিলাটিকে বিদায় জানিয়ে চলে আসলাম গাড়িতে। গাড়িতে বসে গাড়িটা পেছনে নিয়ে গেলাম, আবার আগের জায়গায়, আবার আগের মতো চলতে লাগলো গাড়িগুলো ট্রাফিক সিগন্যালে। আমার দিকে ম্যাডামে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম এবার তাকিয়ে থাকবেন না এভাবে, না হলে পরে প্রেমে পড়ে যাবেন। ম্যাডাম এ কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে গেল। তার চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে, মুখটা তো আর দেখতে পাচ্ছি না, চোখ দুটো দিয়ে সব কিছু বোঝা যায়। প্রেমে তো অলরেডি পড়েই গেছি তোমার প্রতি। কি বললেন? কই কিছু না তো। তারপর কিছু না বলে আমার হাতে বন্দুকটা পুলিশকে দিয়ে দিলাম। পুলিশ বন্দুকটা নিয়ে গেল। তারপর আবার গাড়ি স্টার্ট করে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে গাড়ি থেকে বাসায় যেতে লাগলাম। আমি আমার শপিং করার জিনিসগুলো নিয়ে বাসায় ঢুকতে যাব, তখনই ম্যাডাম আমাকে আবার ডাক দিল। আমি পেছন ফিরে তাকাতেই বলল, নাইস টু মিট ইউ। তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। কালকে দেখা হবে কলেজে। ঠিক আছে ম্যাডাম। তারপর আমি বাসায় চলে আসলাম। ম্যাডাম বাসায় চলে গেল। বাসায় চলে এসেছি, খাওয়া দাওয়া করে শান্তিতে ঘুমটা দিয়ে দিই। সকালে তাড়াতাড়ি উঠে যাই কলেজে যাওয়ার জন্য। ফ্রেশ হয়ে কালকে শপিং করার জিনিসগুলো পড়তে লাগলাম। সবগুলো পরে কলেজে যাওয়ার জন্য রওনা দিলাম। অবশেষে কলেজে চলে আসলাম। কলেজে ঢোকার পর তখনই দেখলাম সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি মনে মনে বলতে লাগলাম, এ মা, কি হয়েছে আবার? আমার দিকে সবাই ভূত দেখার মতো তাকিয়ে আছে কেন? তখন পেছন থেকে আকাশ ডাক দিল আমাকে, তার সাথে রফিক, রাশেদ, জান্নাত এরাও ছিল। আমি তাদের কাছে গিয়ে বলি, কিরে, আজকে সবাই আমাদেরকে এইভাবে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে কেন আমার দিকে? তখনই রাশেদ বলে, কি মামা, তুই তো টাস্কিল লাগাই দিছে সবাই রে। তোর তো আজকে সেই লাগতেছে রে মামা। আর বলিস না, আমার গায়ে যে পোশাকগুলো দেখছো এগুলা আমাদের এই কলেজের আয়রা ম্যাডাম কিনে দিয়েছে জোর করে। মামা তাইলে তো তাহলে তুই টেম্পো চাইতে এসস। নাইম, তোর কয়টা লাগে বলতো? ম্যাডামের সাথে করতেছো? আরে তোরা বুঝোস না, আমাদের মামা এই কলেজের ক্রাশ। আর আজকে তো তোরে সেই লাগতেছে, বন্ধুরা সবাই একসাথে বলে উঠলো। আরে তোরা একটু থামবি? এত পাম মারস কেন? তোরা কি আজকে সবাই পামের মেশিন নিয়ে বসছিস নাকি? আর আমার এখানে পাম দিতেছিস? তোরা তো আজকে অনেক হ্যান্ডসাম ভাবে সাজিয়েছে। আজকে কলেজ অনুষ্ঠান আছে, তাই একটু নতুন পোশাক পরে আসলাম আর কি। তাদের সাথে একটু কথা বলার পর তারা সবাই ক্যান্টিনে যাবে বলেছে। আমি তাদের সাথে ক্যান্টিনে যাব, কিন্তু শেষ রক্ষা হলো না। পেছন থেকে সামান্তা ডাক দিল। আমি আমার বন্ধুদেরকে বললাম, তোরা ক্যান্টিনে যা, আমি একটু পর আসছি। তারপর তারা ক্যান্টিনে চলে গেল। আমি গেলাম সামান্তার কাছে। বলো, কি হয়েছে, ডাকছো কেন? তোমাকে না আজকে অনেক কিউট লাগছে। ধন্যবাদ। আর কিছু বলার আছে? আরে রাগ করছো কেন? চলো কথা বলি কোথাও গিয়ে। না থাক, যা বলার এখানে বলো, আমার বন্ধুরা ওয়েট করছে ক্যান্টিনে। এই কথাগুলো বলতে লাগলাম। বলতে না বলতে কোথা থেকে ম্যাডাম আমাদের সামনে হাজির হলো। আজকে ম্যাডামকে সেই লাগছে। কালকে যে পোশাকগুলো পছন্দ করে কিনে দিয়েছিলাম ওগুলা পরে এসেছে। কালো বোরকা, সাদা হিজাব দিয়ে মুখ ঢাকা আছে, শুধু চোখগুলো দেখা যাচ্ছে। আর ম্যাডামকে দেখে হাঁ করে তাকিয়ে আছি। তখন ম্যাডাম বলতে লাগলো, কি রে নাইম, তুই আজকেও সামান্তার সাথে কথা বলছিস? তোরা তো আমি কালকে মানা করছিলাম না? আরে আমি কথা বলতে চাই নাই, সে আমাকে ডাক দিয়েছে কথা বলার জন্য। হইছে, অজুহাত দেওয়া লাগবে না, তোরে পরে দেখতেছি আমি। এই সামান্থা, তোকে যদি আর নাইমের সাথে দেখি তাহলে তোর খবর আছে। কলেজে কি আসিস প্রেম করার জন্য নাকি? হ্যাঁ, কলেজে আসিস পড়ালেখা করার জন্য, কথাটা যেন মনে থাকে। আর যদি তোকে ওর সাথে দেখি তাহলে তোর নামে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব। তারপর কিছুক্ষণ পর সামান্তা চলে গেল। সামান্তার চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। কান্না করতে করতে চলে গেল। তারপর ম্যাডাম আমাকে আমার কলার ধরে একটা গাছের আড়ালে নিয়ে গেল। আমাকে গাছের আড়ালে নিয়ে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা মেরে দিল। আমি গাছের সাথে ধাক্কা খেয়ে চোখ বন্ধ করে ফেললাম। তখনই ম্যাডাম আমার ডান গালে একটা চুমু এঁকে দিল। আমি চোখ খুলে ম্যাডামকে সামনে দেখতে পেলাম। ম্যাডামের চোখে অনেক খুশি দেখছি। ম্যাডাম, আপনি এটা কি করলেন? ম্যাডাম, কি হয়েছে? কিছু বলছেন না কেন? আমার প্রশ্নের উত্তর দিন। ম্যাডাম আমার আবার কলার ধরে বলতে লাগলো, এই, তোকে না মানা করেছি তুই সামান্তার সাথে কথা বলবি না?
তারপরে তুই কেন ওর সাথে কথা বলতে চাচ্ছিস? আমি যদি সামান্তার সাথে কথা বলি তাতে আপনার কি? আমি কে? ওই দিনের চিঠিটা মনে আছে? ওইটা সোজা প্রিন্সিপালের কাছে দিয়ে দিব, তখন দেখবে আমি কে। আচ্ছা, আমি বুঝলাম না আপনি কেন আমাকে এরকম ব্ল্যাকমেল করছেন। আমি কি আপনার কোনো পাকা ধানে মই দিয়েছি? সেটা তুমি বুঝবে না। আমি যেটা বলেছি সেটাই করবে। তুমি সামান্থা মেয়েটার সাথে আর কথা বলবে না। কি মেয়ে রে বাবা, কোনো সময় তুই কোনো সময় তুমি করে ডাকে, কিছুই বুঝি না। মনে মনে আমি বললাম, ঠিক আছে আপনি এখন যান, আমার এখানে একটু কাজ আছে। ম্যাডাম বলল, তোমার কি কাজ আছে সেটা আমি ভালো করেই জানি। তুমি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ। আমার সাথে এখন কলেজের ভেতরে চলো, সেখানে অনুষ্ঠান হচ্ছে। আর তুমি তো অনুষ্ঠানে নাম দিয়েছো তাই না? দিয়েছি তো। না, কিছু হয়নি তো। অনুষ্ঠানে কিসের জন্য নাম দিয়েছো? কি পাঠ করবে তুমি? সেটা অনুষ্ঠানে গেলে জানতে পারবেন। কি পাঠ করে শোনাবো। ম্যাডাম আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? হুম, বলো কি বলবে। ম্যাডাম আপনাকে না আজকে অনেক সুন্দর লাগছে। আমার পোশাকের সাথে আপনার পোশাকে মিল আছে, অনেক সুন্দর লাগছে আপনাকে। একটু পাম মারলাম আর কি। এই কথা শোনার পর ম্যাডাম একটু লজ্জা পেয়ে গেল, আবার আমাকে বলতে শুরু করলো। হইছে, আর প্যাম্পার করতে হবে না। আসলে তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। ইউ আর এ কিউট বয়। আমি কথাটা ঘুরিয়ে বললাম, চলেন তো, কলেজের বিদায় অনুষ্ঠান হচ্ছে, আমরা একটু পরে অনুষ্ঠানের স্টেজে যেতে হবে। ঠিক আছে, চলো তাহলে। তারপর আমি আর ম্যাডাম কলেজের ভেতরের অনুষ্ঠানে গেলাম। কলেজের বিতরণ অনুষ্ঠানে গিয়ে দেখি আমার বন্ধু আছে। আমি ম্যাডামকে বলে বন্ধুদের কাছে গেলাম। তারপর কিছুক্ষণ বন্ধুদের সাথে কথা বললাম। একটু পর অনুষ্ঠান শুরু হয়ে গেল। অনুষ্ঠানে যার যার নিজের মতো করে অনুষ্ঠানে পাঠ করতে লাগলো। আমার বন্ধু রাশেদ গেল, সে একটা কবিতা পাঠ করলো, অনেক সুন্দর হয়েছে। তারপর জান্নাত গেল, জান্নাত একটা সঙ্গীত গাইলো, সেটাও অনেক সুন্দর হয়েছে। তারপর অনেকে কবিতা, সঙ্গীত, গান, যে যেটা পারে সবাই সেটাই পাঠ করলো। সবার শেষে আমাকে ডাকলো, কারণ আমি প্রিন্সিপাল স্যারকে বলে দিয়েছি আমাকে সবার লাস্টে থাকতে। যখন স্টেজে আমার নাম ডাকা হলো, তখন সবাই আমার দিকে তাকালো। আমার তো মনে হয় এখনই সবকিছু ভুলে যাচ্ছি, কি বলবো। সবাই যেভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় ভূত দেখার মতো তাকিয়ে আছে। তারপর আমি স্টেজে গেলাম, গিয়ে দেখলাম প্রিন্সিপাল স্যার আরো কিছু শিক্ষক রয়েছে, তাদের মাঝে মারামারি হয়েছে। ম্যাডাম আমাকে দেখে মিটিমিটি হাসছে, সেটা হয়তো দেখতে পাচ্ছি না, কারণ তার মুখটা ঢাকা রয়েছে। তবে চোখগুলো দেখে বোঝা যাচ্ছে সে মিটিমিটি হাসছে। আমি ম্যাডামের দিকে আর না তাকিয়ে স্টেজের সামনে গেলাম, সবার সামনে। স্টেজের সামনে গিয়ে মাইকের সামনে গেলাম। আমি সবাইকে বললাম, হ্যালো এভরিবডি, কেমন আছো সবাই? এই তো ভালো আছি। তারপর আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলাম যে আপনারা তো অনেকে অনেক কিছু পাঠ করেছেন, কিন্তু আমি এইগুলো পাঠ না করে আমি আমার জীবনের কাহিনী আপনাদেরকে বলতে চাচ্ছি। যদি আপনারা রাজি থাকেন তাহলে বলবো। তারপর সবাই একসাথে বলতে লাগলো, আমরা সবাই রাজি আছি, আপনি বলতে থাকেন। ঠিক আছে, তাহলে সেটাই হোক। তারপর আমি আমার জীবনের কাহিনী বলতে লাগলাম। আমার যখন 7 বছর চলছে, তখন আমি আমার বাবাকে হারাই। আমার বাবা তখন পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয়। আমার মা ছিল তখন। আমার মা আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করে আমাকে পড়ালেখা করাতেন, অনেক কষ্টের টাকা জোগাড় করে। আমার মা মাঝে মধ্যে আমাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেন, আমি সেগুলো এখনো পর্যন্ত কাজে কাজে কথাগুলো মনে পড়ে যায়। আমার যখন 10 বছর ছিল, তখন মা অনেক অসুস্থ হয়ে পড়ে। দিন দিন যেন আরো অসুস্থ হয়ে পড়েছেন। আমার মা মানুষের বাসায় গিয়ে কাজ করতো, কিন্তু এখন তা করতে পারছে না। আমার মা অসুস্থ থাকার কারণে আমার মা কোনো টাকা জোগাড় করতে পারে নাই, তাই আমার পড়ালেখা করতে অনেক কষ্ট হয়ে যায়। আমার মা অনেক অসুস্থ, ঘরের সারাক্ষণ শুয়ে থাকতো, কিন্তু কি করার, আমার কাছে তো কোনো টাকা ছিল না মাকে সুস্থ করার জন্য। তখন নিজেকে অনেক অপরাধী মনে হতো, কেন যে এত গরিব হলাম। আমি সংসার চালানোর জন্য আমি একটা দোকানে কাজ করতাম, আমি অনেক কষ্টে থাকার জন্য সেগুলা করতাম, এবং সেগুলা দিয়ে মায়ের জন্য ওষুধ কিনতাম, আর অল্প কিছু টাকা থাকলে সেগুলা দিয়ে নিত্যদিনের খাবার খেয়ে নিতাম। আমি আমার মা অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করেছি, আমাদের নুন আনতে পান্তা ফুরোয়। একদিন আমার মা অনেক অসুস্থ, আমার মুখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে রক্ত বের হতে শুরু করলো। এটা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারলাম না। আমি আর কোনো কথা না ভেবে আমার মাকে একটা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে গিয়ে আমি ডাক্তারকে বলি আমার মা অনেক অসুস্থ, আমার মাকে যে করে হোক কিছু একটা করেন, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিন। ডাক্তার বলল ঠিক আছে। তারপর কিছুক্ষণ পর ডাক্তার তার রুম থেকে বেরিয়ে এসে
আমাকে যা বললো, আমি যেটা শুনলাম সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ডাক্তার আমাকে বলতে লাগলো, তোমার মা অনেক অসুস্থ হওয়ার কারণ হলো তোমার মার মাথায় টিউমার হয়েছে, যার কারণে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। এখন যদি তোমার মাকে অপারেশন করানো হয় তাহলে তোমাকে 10 লাখ টাকা দিতে হবে। যদি দিতে পারো তাহলে বলো, আমরা কাজ শুরু করে দিব। আমি ডাক্তারকে বললাম, আমার নুন আনতে পান্তা ফুরায়, আমি কিভাবে 10 লাখ টাকা দিব? আমি যদি এইভাবে 10 বছর কাজ করি তারপরেও তো 10 লাখ টাকা আনতে আমার অনেক দিন লেগে যাবে। আর কিছু টাকা কমান, তাহলে দেখি কি করা যায়। তখন ডাক্তার আমাকে বলতে লাগলো, ঠিক আছে, তোমার যখন এতই কষ্ট হয় তাহলে তোমার জন্য 1 লাখ টাকা ডিসকাউন্ট আছে। যদি 9 লাখ টাকা দিতে পারো তাহলে বলো, আমরা কাজ শুরু করে দিব, না হলে থাক, তুমি তোমার মাকে নিয়ে যাও। আমি ডাক্তারকে বলতে লাগলাম, 9 লাখ টাকা কিভাবে দিব আমি? তারপরও একটু দেখেন কি করা যায়, আমি বাড়ি থেকে আসছি। এই বলে আমি দৌড় দিলাম। আমার মাকে বাঁচানোর জন্য টাকা দরকার, সেগুলো জোগাড় করতে গেলাম। আমি 2 ঘন্টা পর হাসপাতালে ফিরে আসি 2 লাখ টাকা হাতে নিয়ে। অনেক কষ্টে 2 লাখ টাকা জোগাড় করতে পেরেছি, কিন্তু কি করার। আমি ডাক্তারকে এসে বলি, ডাক্তার বাবু, আপনি আমার মাকে বাঁচিয়ে তুলুন, আমার কাছে এখন 2 লাখ টাকা আছে। ডাক্তার আমাকে বলতে লাগলো, সরি, আমরা সেটা করতে পারবো না। যদি 9 লাখ টাকা দিতে পারো তাহলে বলো, তোমার মার অপারেশন আমরা শুরু করতে পারি। আর যদি না পারো তাহলে তুমি তোমার মাকে তোমার ঘরে নিয়ে যাও, আমরা কিছুই করতে পারবো না। তিনি অন্তত পক্ষে 4 থেকে 5 ঘন্টা বাঁচবে, তারপরে আর এই পৃথিবীতে থাকতে পারবে না। আমি ডাক্তারের কথা শুনে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আর আমার হাতে 2 লাখ টাকা গুলো পুরো হসপিটালে ছেড়ে দিলাম। আর বলতে লাগলাম, যেটা করেছি সেটা যদি উদ্দেশ্য না পূরণ হয় তাহলে টাকা দিয়ে কি করব? হাত দিয়ে ছুঁড়ে মেরে ডাক্তারের মুখের উপর টাকাগুলো ফেলে দিলাম। আর মনে মনে বলতে লাগলাম, যদি এই দুনিয়াতে সবকিছু যদি টাকা দিয়েই হয় তাহলে মানুষের মাঝে মনুষ্যত্বটা কোথায় গিয়ে দাঁড়ালো? হায় রে মানুষ! আমার আর কি করার। আমি মাকে আমার বাসায় নিয়ে আসি অনেক কষ্টে। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। আমার মা আমাকে বলতে লাগলো যে, বাবা শোনো, তুমি আমার জন্য যা করেছো আমি তাতেই খুশি। আমি হয়তো আর অল্প কিছুক্ষণ বাঁচতে পারবো, তারপর আমি আর বাঁচবো না। তুই আমাকে কথা দে, আমি এখন যা যা বলবো তুই সবকিছু আমার কথায় মতো চলবি। আমি আমার মায়ের হাতের উপর হাত রাখলাম আর বলতে লাগলাম, মা তুমি বলতে থাকো, আমি সব শুনছি। তখন একটা কথাও ফেলতে পারবো না, তুমি আমার সব কিছু, তুমি যা বলবে আমি তাই শুনবো। তারপর মা আমাকে আবার বলতে লাগলো, তুই ভবিষ্যতে এমন একজন লোক হবি যে তোর নাম শুনলে পুরো দুনিয়ার মানুষের কলিজাটা যেন কেঁপে ওঠে। কিন্তু তোর কথাই শুধু যেন খারাপ লোকেরা ভয় পায়, ভালো লোকেদের সবসময় সাহায্য করবি, আর গরিবদেরকে সবসময় পাশে থাকবি, তাদেরকে সবসময় সাহায্য করবি, আর খারাপদের বিপক্ষে থাকবি। তুই ভবিষ্যতে একজন ক্ষমতাবান মানুষ হয়ে উঠবি, তুই ভবিষ্যতে অনেক টাকা রুজি করবি, কিন্তু এটা শুধু নিজে ভোগ করবি না, নিজের মনের মধ্যে মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকবি, আর গরিবদের সবসময় পাশে থাকবি, তাদেরকে সবসময় সাহায্য করবি। এটাই আমার কথা, তুই আমাকে কথা দে। আমি আমার মার হাতটা চেপে ধরলাম আর বলতে লাগলাম, আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব, তারপরে তুমি আমাকে ছেড়ে যেও না। তারপর মা আমাকে আবার বলতে লাগলো, বাবা আমি হয়তো আর কিছুক্ষণ থাকতে পারবো এই পৃথিবীতে, আর থাকতে পারবো না। এই কথা বলতে না বলতে আমার মা কেমন যেন করতে লাগলো, মাটির মতো ছটফট করতে লাগলো। আমি আমার মাকে কেমন করতে দেখে চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমার মা কেমন করছে, এটুকু আমার কেমন যেন আগের মতো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে শরীরটা। আমার কাছে গিয়ে আমার মা বলতে কিছুই করছে না, না নড়াচড়া, না কিছু। আমি মায়ের নাকের উপর আমার আঙ্গুলটা রাখলাম, নিঃশ্বাস নিচ্ছে না। আমি বুঝে গেছি আমার মা আর এই পৃথিবীতে বেঁচে নেই। আমি আমার মাকে কবর দেওয়ার জন্য কবর খুঁড়তে লাগলাম, কিন্তু কেউ আমার মাকে কবর দেওয়ার জন্য জায়গা দিল না। তারপর শেষে আমি আমাদের ঘরটা ভেঙে ফেলে আমি আমার মাকে সেই ঘরে কবর দিয়ে আর মনে মনে বলতে লাগলাম, আমি আজ থেকে এই ঘরে থাকবো না, আজ থেকে আমি ঘরের বাইরে থাকবো, আমার মা থাকবে আমাদের ঘরে। আমি আমার মাকে কবর দিয়ে আমি তার কবরের পাশে বসতে লাগলাম। আমি তার কবরের পাশে বসে এভাবে 2-3 দিন কেটে গেল, কিন্তু মাকে অনেক মিস করছি। তার কবরের পাশে থাকলে কিন্তু কি আর করার, আপন বলতে তো কেউ নেই। তাই সিদ্ধান্ত নিলাম আমি আমার মার সব কথাগুলো মানার চেষ্টা করব। তাই আমি বাইরে যাওয়ার জন্য রওনা দিলাম। বাইরে যেতেই দেখি একজন লোক আমার সামনে দাঁড়িয়ে পড়ে। আমি ভয় পেয়ে যাই। আমি চোখ মুছতে মুছতে তার দিকে তাকাই আর দেখি লোকটা কিরকম যেন করছে। দেখতে দেখতে মনে হচ্ছে পাগল, আবার গুন্ডা গুন্ডা চেহারা মনে হচ্ছে। সেই লোকটা বলতে লাগলো, এই ছেলে টাকা দে, টাকা দে। আমি লোককে বলতে লাগলাম, আমার কাছে কোনো টাকা নেই। আমি নিজেই টাকার খোঁজে বের হয়েছি। লোকটা আমাকে বলতে লাগলো, তোর কাছে টাকা নেই তাহলে ধর আমার টাকাগুলো তুই নিয়ে যা। তখনই লোকটা তার পকেট থেকে কিছু একটা আমার গায়ের কাছে ছুঁড়ে মারে। আমি আমার মায়ের কথাগুলো মনে করতে লাগলাম। আমার মায়ের কথাগুলো
মনে করতে করতে আমার মাঝে মাঝে কেমন যেন মাথাটা গরম হয়ে গেল। আমি লোকটাকে ধমক দিয়ে বলতে লাগলাম, আমার আরো টাকা চাই। তখন লোকটা আমার ধমকে মনে হয় কিছুটা ভয় পেয়ে যায়। তারপর লোকটা আমাকে আবার বলতে লাগলো, যদি তোর কাছে টাকা না থাকে তাহলে তোর এই কথা বলতে না বলতে তার আশেপাশে একজন লোক হেঁটে যাচ্ছিল, সেই লোকটাকে ধরে ওই লোকের কাছে যা আছে সেগুলা নিয়ে নে। লোকটি ভয়ে ভয়ে তার পকেট থেকে অনেক টাকা তাকে দিয়ে দেয়। তারপর লোকটা ওই লোকটাকে ছেড়ে দেয়। তারপর লোকটা আমাকে আবার বলতে লাগলো যে, দেখলি, যদি নিজেদের টাকা না থাকে তাহলে কি করে টাকা নিতে হয়, যদি কারো কাছে টাকা চাস তাহলে বলবি আমাকে কিছু টাকা দিতে। যদি সেই নরম কথায় লোকটি তোকে টাকা না দেয় তাহলে তাকে মারার জন্য হাত তুলবি, আর যদি তাতেও কোনো কাজ না হয় তবে তুই তাকে মারতে শুরু করবি, তাহলে তখনই তোর কাছে টাকা চলে আসবে। আর শোন আমার একটা কথা। আমি লোককে বলতে লাগলাম, কি কথা বলেন? তারপর সে আমাকে বলতে লাগলো, পাওয়ার যদি তোর কাছে থাকে তাহলে তুই নিজেই ধনী, আর সেই পাওয়ারটা পেতে হলে তোকে আমার কথা মতো চলতে হবে। নিজের শক্তিগুলো মানুষের মাঝে বিলীন করতে চাইবি, যদি তাতেও মানুষ যদি না শোনে তাহলে সবাইকে মারতে শুরু করবি, তাহলে তোর কাছে এমনিতেই টাকা চলে আসবে। কারণ মানুষের পাওয়ারটা হলো টাকা। টাকা পেতে হলে মানুষকে নরম কথা নয়, গরম হাতের গরম মার দিতে হবে, তাহলে নিজের পাওয়ারের ব্যবহার করতে পারবে, এতেই তোর কাছে টাকা চলে আসবে। আমি লোকটির কথা মতো বিদায় জানিয়ে আমি আরেক জায়গায় চলে আসলাম। আর আমি লোকটির কথাগুলো ভাবতে লাগলাম, আর আমি আমার মায়ের কথাগুলো ভাবতে লাগলাম। তখনই আমি অন্য এলাকায় চলে আসি কাজ খোঁজার জন্য। অন্য এলাকায় আসার পর দেখি এক জায়গায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে গোল করে। আমি ভাবতে লাগলাম, এখানে কি হয়েছে, গিয়ে একটু দেখা যাক। আমি একটা লোকের কাছে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে কি হয়েছে? আর বলিয়েন না, এখানে একজন লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকটি গাড়ির ভিতরে ছিল। তাহলে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? তাকে হাসপাতালে নিয়ে যান। আরে ভাই, যে লোক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই লোক প্রতিদিন অনেক মানুষের অ্যাক্সিডেন্ট করে। সেই লোকটা হচ্ছে এই এলাকার গুন্ডা মাস্তান, তার নিজের গ্যাংস্টার আছে। আচ্ছা ঠিক আছে। আমি এ কথা বলে লোকটির থেকে বিদায় নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া লোকটির কাছে গেলাম। দেখলাম লোকটির মাথায় কাজ ঢুকে গেছে, লোকটির মাথার উপর থেকে রক্ত পড়ছে, আর লোকটির পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। আর ওই লোকটার কাছে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে লোকটাকে আরেকটা সিএনজি করে এগিয়ে গিয়ে লোকটাকে আরেকটা সিএনজিতে উঠানোর চেষ্টা করলাম। আমার এইসব কাণ্ড দেখে আশেপাশের মানুষগুলো অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি লোকটিকে সিএনজি করে একটা হাসপাতালে নিয়ে এসে ডাক্তারকে বলে ইমার্জেন্সিতে পাঠিয়ে দিলাম। আমি লোকটির অপেক্ষায় বসে থাকি। ইমার্জেন্সি রুমে বাইরে আমি একটা চেয়ারে বসে আছি, ঘুমিয়ে পড়ি। কখন যে ঘুম চলে আসলো খেয়ালই করিনি। একটু পর কারো ডাকে ঘুম ভাঙলো। চোখ খুলে দেখি একজন ডাক্তার দাঁড়িয়ে আছে। ডাক্তার, লোকটির অবস্থা এখন কেমন? ভালো আছি। 2 ঘন্টা পরে জ্ঞান আসবে আশা করি। অনেক রক্তক্ষরণ হয়েছে, রক্ত দরকার। যে করে হোক রক্ত জোগাড় করেন, এ পজিটিভ রক্ত লাগবে। ডাক্তার, আমার এই পজিটিভ রক্ত, আমি রক্ত দেব। যদিও আমার বয়স কম, তারপর আমি রক্ত দিব। ঠিক আছে? ঠিক আছে, আমার আর কি করা। তারপর আমি ডাক্তারের সাথে গিয়ে ওই লোকটিকে রক্ত দিয়েছি। প্রায় 2 ঘন্টা পর লোকটি এগিয়ে আসে। ডাক্তার আমাকে বলে লোকটি হারিয়ে গেছে, আপনি যেতে পারেন। তারপর আমি লোকটার কাছে যাই। লোকটি আমাকে দেখে বলে, বাবা তুমি কে, আমাকে সাহায্য করলে? আমি এই এলাকায় নতুন আসছি চাকরির খোঁজে, ছোটখাটো চাকরি করার জন্য। বাবা, তুমি আমার সাথে কাজ করবে, ঠিক আছে? আমি লোকটির কথায় হ্যাঁ বোধক মাথা নাড়ি। তারপর লোকটির সাথে আরো 2 দিন থেকে তার বাসায় যাই। তার বাসায় আসার পর আবার জীবনের সব ঘটনাগুলো আমি তাকে বলি। তখন লোকটি আমাকে বলে, সাবাস বেটা, তুমি পারবে, জানি না ভবিষ্যৎ কি হবে। তারপর আমি লোকটির সাথে যাই। লোকটির খারাপ ব্যবসা করে, হিরোইন, আফিম, বেআইনি অস্ত্র ইত্যাদি আরো অনেক কিছু তার ব্যবসা আছে। আমি তার সাথে যোগ দিয়ে এগুলো করতে চাই, কিন্তু আমার মনে একটাই উদ্দেশ্য, আমি আমার মার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। আমার নাম শুনে যেন সবাই কেঁপে ওঠে। আমি লোকটির সাথে থাকতে থাকতে লোক অনেক কাছের প্রিয় মানুষ হয়ে গেলাম, কিন্তু আমি এর ফাঁকে আমার পড়ালেখাগুলো চালিয়ে যেতে লাগলাম। একদিন লোকটি তার গ্যাংয়ের লোকদের সবার উদ্দেশ্য করে বলে যে, সবাই শুনে রাখো, আমি মরে যাওয়ার পর তোমাদের বস হবে এই নাইম, এই ছেলেটা। সবাই তাদের বসের কথা না করতে পারে না, আর তার সাথে আমাকেও সবাই ভয় করে, কারণ আমি সবকিছুর মধ্যে কঠোর হয়ে থাকি। একদিন
বস মরে যাওয়ার পর আমি বস হয়ে গেলাম। আমি গ্যাংয়ে সবকিছু পাল্টে ফেলি। আমার একটা নাম থাকে, আর এই নামটা শুনে পুরো এলাকা কেঁপে ওঠে। আমি একবার যেটা বলি আমি সেটাই করি, কিন্তু আমার মনে একটাই উদ্দেশ্য, এই ফিতনা ফাসাদ থেকে দূরে যাওয়ার। তাই আমি একদিন ঠিক করলাম আমি এই গ্যাংয়ের বস থাকবো, কিন্তু আমি এই গ্যাং এর সাথে থাকবো না, কিন্তু তাদের সাথে এক থাকবো আর জনগণের মাঝে মিশে থাকবো। একজন ভালো মানুষ হয়ে আমার গ্যাংয়ে আজ থেকে কোনো খারাপ কাজ হবে না, শুধু খারাপ কাজগুলো বন্ধ করে দেওয়া হবে, বিভিন্ন গ্যাংয়ের শায়েস্তা করে দেওয়া হবে। আমি এগুলো সবাইকে, আমার গ্যাংয়ের লোকজনকে বললাম, সবাই আমার কথায় সম্মতি জানায়, কারণ যে আমার কথায় সম্মতি জানালো না তার অবস্থা কি হবে সেটা তিনি জানবে। তারা আমি গ্যাংয়ের লোকদের বিদায় নিয়ে আমি জনগণের মাঝে চলে আসি। এখনো মাঝে মাঝে গ্যাংয়ের লোকদের কাছে যাই কোনো খারাপ কাজ করছে কিনা, কিন্তু এখনো কেউ খারাপ কাজ করতে সাহস পায় নাই, আর পাবেও না। আমি এগুলা ছেড়ে দিয়ে আজ আমি জনগণের মাঝে মিশে গেছে, একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি, কিন্তু মাঝে মাঝে আমার আসল পরিচয়টা দেওয়া লাগে। আমি সেটা জানি না, হয়তো সময়ই আমার কাছে পরিচয় করিয়ে দেয়। আদৌ আমি আমার মায়ের কথাগুলো মনে করি, আর আমি চাই না আমাকে দেখে কোনো ভালো মানুষ ভয় পাক। আমাকে দেখে শুধু খারাপ লোকেরা ভয় পাবে, ভালো লোকেরা আমাকে ভয় পাবার কোনো দরকার নেই, কারণ আমি মানুষকে বিনা কারণে শাস্তি দিই না। আমার জীবনে এত কষ্ট হয়েছে আমি নিজেও জানি না, কিন্তু আমি এই কষ্টের মধ্যে দিয়ে আমার সুখটাকে ধরে নিয়েছি। এই কথাগুলো বলতে লাগলাম আমাদের এই কলেজের সকল স্টুডেন্টের মাঝে, আর আমার চোখে অনবরত পানি ঝরতে লাগছে। আমার কথা শেষ, তাই আমি সবার দিকে একবার করুণ দৃষ্টিতে তাকালাম। দেখলাম অনেকের চোখে পানি জল জল করছে, আবার কারো চোখ লাল হয়ে গেছে। আমি শিক্ষকদের দিকে তাকাতেই দেখি আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের আরো শিক্ষক, আবার আমাদের ম্যাডাম, তাদের চোখের পানি। আমার এই জীবনের কাহিনী দেখে আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, হ্যালো গাইস, আমার জীবনে আমি অনেক কষ্ট করেছি, কিন্তু আপনার জীবনে কেউ কষ্ট করেছেন কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার জীবনে আমি অনেক কষ্ট করে আজ এ পর্যন্ত এসেছি। সবসময় আমাকে ভালো চোখে দেখবেন। আমি আরো কিছু কথা বললাম ছাত্রদের উদ্দেশ্য করে। ওইদিকে ম্যাডাম বলল, ইস, ছেলেটাকে দেখতে খুব মায়া হয়। তার জীবনের কাহিনী বলতে বলতে তার চোখ দিয়ে পানি পড়ছে, আর অনেক কষ্ট হচ্ছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তার মুখটা লাল হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে, কিউট লাগছে। মন চাচ্ছে ছেলেটাকে ধরে গাল দুটো টেনে দিই, কিন্তু সেটা তো আর করা যাবে না সবার সামনে। নাইম, আমি তোমার অপেক্ষায় আছি। আমি তো তোমার ভালোবাসায় দুর্বল হয়ে যাচ্ছি, কেন সেটা আমি নিজেও হয়তো জানি না। হয়তো এটাই ভালোবাসা। আমি আরো কিছু কথা বলে আমি সবাইকে বিদায় জানিয়ে আমি আমার জায়গায় এসে বসে পড়লাম। তারপর কিছুক্ষণ পর অনুষ্ঠান শেষ হয়ে গেল। অনুষ্ঠান শেষ হতে আমি বাসায় চলে আসি। আজকে মনটা ভালো নেই। বাসায় চলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, একটা মনে শান্তিতে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখলাম 7টা বেজে গেছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটু বাইরে গেলাম, বাইরে প্রকৃতির বাতাস খাওয়ার জন্য। বাইরে থেকে আবার আসা যাওয়ার জন্য রওনা দিলাম। বাসায় এসে দেখি 9টা বেজে গেছে। বাসায় এসে নিজের রুমে গিয়ে শুয়ে ফোন টিপতে লাগলাম। একটু পর দেখি কেউ যেন আমায় দরজায় নক করছে। আমি দরজা খুলে দেখি মিমি দাঁড়িয়ে আছে। তারপর কিছুক্ষণ মিমির সাথে কথা বলে সে বাসায় চলে যায়। তারপর আমি রাতের খাবারটা খেয়ে আবার ঘুম দিই। ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রওনা দিই। কলেজে গিয়ে দেখি আমার বন্ধুরা আড্ডা দিচ্ছে। আমি বন্ধুদের কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলে বন্ধুদের সাথে একসাথে ক্লাসে চলে যাই। ক্লাসে যাওয়ার কিছুক্ষণ পর টিচার রুমে চলে আসে। তারপর আরেকজন আসে, সেও ক্লাস করে চলে যায়। আর তারপর ক্লাসে ম্যাডাম আসে। ম্যাডাম কালকে আমার সাথে চা করেছে, এই কথা খুব মনে পড়ছে আর লজ্জা লাগছে। আর জানি আবার কি হবে। ম্যাডাম আজকে ক্লাসে আসছে। ক্লাসে এসে আমার সাথে একটু কথা বলেনি। আমি মনে মনে ভাবতে লাগলাম ম্যাডামের আবার কি হলো, আজকে ক্লাসে একবারও ডাকলো না। তারপর কিছুক্ষণ পর কলেজ ছুটি হওয়ার পর আমি বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম, কিন্তু পেছন থেকে কেউ একজন আমাকে ডাকছে। আমি তাকিয়ে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমি ম্যাডামের কাছে যাই, ম্যাডামকে বলি যে ম্যাডাম কিছু বলবেন? হ্যাঁ, কিছু বলার জন্য তো তোমাকে ডাকছি, তাই না? তাহলে বলে ফেলেন। আমার বাসায় যেতে হবে, বাসায় কিছু কাজ আছে। কি কাজ আছে সেটা খুব ভালো করে আমি জানি। কালকে আমার জন্মদিন, কালকে আমাদের বাসায় আসবে, ঠিক আছে? না ম্যাডাম, আপনার জন্মদিনে আমি কেন আসবো? আমি আপনার কি হই? এই কথা বলতে না বলতে ম্যাডাম আমার কলার ধরে বলতে থাকে, তুই যদি কালকে আমার জন্মদিনে না আসিস তাহলে তোর খবর আছে। তখন আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভালোই ভালোই চলে আসবি। আমি গেলাম, আমার অনেক কাজ আছে। আমি মনে মনে ভাবতে লাগলাম এটা কি হলো, ম্যাডাম কেন আমার উপর অধিকার খাটাচ্ছে? যাই হোক, ম্যাডামের চোখ দুটো দেখলে আমার মনের মধ্যে উথাল পাথাল শুরু হয়ে যায়।
আমি তোমার উপর এমনিতেই ক্রাশ খেয়েছি, থাক কিছু না বলাই ভালো। তারপর আমি বাসায় চলে আসি, বাসায় চলে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেই। কলেজে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হলাম, রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি বন্ধুরা আড্ডা দিচ্ছে। আমি তাদের কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেলাম। ক্লাসে চলে এসে কিছুক্ষণ কাজ করার পর সবাইকে ছুটি দিয়ে দিল। আমি বাসায় এসে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি 7টা বেজে গেছে। মনে মনে ভাবতে লাগলাম, যাব নাকি যাব না। না, না যাওয়াটাই ভালো হবে। আমি ম্যাডামের কি হই, যাব না। তার জন্মদিনে একটা কাজ করলাম, বাসার দরজার মধ্যে একটা বড় তালা লাগিয়ে দিলাম। দরজা তালা লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে ঢুকে সব লাইট অফ করে দিলাম, যাতে ম্যাডাম যদি আবার আমাকে নিজে আসে নিতে তাহলে আমি বাসায় নেই এটা ভেবে বাসায় ফিরে যাবে। আমি কানে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আমার ঘরের সামনে দাঁড়িয়ে আমার দরজার সামনে তালাটা নিয়ে কি যেন করছে। একটু পর দেখি আওয়াজটা বন্ধ হয়ে যায়। আমি দরজা দিয়ে না দেখি আমি জানালার মধ্যে দাঁড়িয়ে থাকি। তাকিয়ে দেখি যে ম্যাডাম কেমন যেন হয়ে গেছে মনে হয়। আমি বাসায় নাই দেখে সে একটা গাড়ি করে নিয়ে আসছে মনে হয় আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি তো বাসায় নেই মনে করে আবার নিচে যায় গাড়ির কাছে। গাড়ির কাছে গিয়ে গাড়িতে একটা জোরে লাথি মারে আর তার হাতের মোবাইলটা ছুঁড়ে মারে রাস্তার মধ্যে। মোবাইলটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর গাড়ির মধ্যে ঢুকে গাড়িটা ব্যাক করে আবার ফিরে যায়। মনে মনে ভাবতে লাগলাম, ম্যাডাম এটা কি করলো? ম্যাডাম কি তাহলে আমাকে মনে মনে ভালোবাসে নাকি? এমনি ধুর, ভালো লাগে না। একটা ঘুম দিলাম। তারপর কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে আমার ফোনটা অন করলাম। রাতে ফোনটা অফ করে রেখেছিলাম যাতে কেউ ফোন দিলে আমাকে না পায়। কলেজে গিয়ে দেখি বন্ধুরা আড্ডা দিচ্ছে। আমি তাদের কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলে ক্লাসে যাওয়ার জন্য রেডি হলাম। ক্লাসে যাওয়ার পর দেখি পিয়ন এসে আমাকে খুঁজছে। আমাকে ক্লাসে এসে বলতে থাকে, এই ক্লাসে নাইম কে? আমি দাঁড়িয়ে যাই। জি বলুন, আমি নাইম। আপনাকে প্রিন্সিপাল স্যারে ডাকতেছে। কেন ডাকছে আমাকে? জানি না, আপনাকে যেতে বললো আমার সাথে অফিসে। চলুন। তারপর আমি পিয়নের সাথে অফিসে যাই। তারপর আমি অফিসে ঢুকে প্রিন্সিপাল স্যারকে সালাম জানাই। প্রিন্সিপাল স্যার আমার সালামের উত্তর দিয়ে যা বলে আমি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। নাইম, বসে বসে তোমার সাথে একটু জরুরি কথা আছে। প্রিন্সিপাল স্যারের সামনে বসেই আছি। তারপর স্যার বলল, তুমি কি তোমাদের ইংরেজি ক্লাস টিচার আয়না ম্যাডামকে চিনো? কেন, কি হয়েছে? তুমি কি জানো তোমাদের আয়না ম্যাডাম আমার মেয়ে? এই কথা শোনার পর পুরা অবাক হয়ে গেলাম। কি? তখন প্রিন্সিপাল স্যার বলল, কালকে আয়রার জন্মদিন ছিল, তোমাকে তো দাওয়াত দিতে গিয়েছিল কিন্তু তুমি নাকি আসো নাই। তোমার জন্য আমার মেয়ে ওয়েট করতে করতে শেষ। অনেকক্ষণ ওয়েট করার পর যখন তুমি আসলে না, তখন আয়রা বলল যে তোমাকে বাসা থেকে নিয়ে আসবে। আমরা অনেকেই মানা করেছিলাম এত রাতে তোমাকে বাসা থেকে নিয়ে আসার জন্য। আমরা অনেকে অনেক কিছু বোঝাতে লাগলাম তাকে, কিন্তু কে শোনে কার কথা? আমাদের কথা না শুনে তোমাকে আনতে গেল, কিন্তু সেখান থেকে আর ফিরে আসে সে একা। আরে এসেই কেমন যেন অন্যরকম হয়ে গেছে, মন মরা হয়ে গেছে। আমি তাকে অনেক জিজ্ঞাসা করলাম। অনেকক্ষণ পর সে বলল, তোমার পরিচয় দিল আমাকে। তখনই আমি বুঝতে পারি সেটা হলো তুমি। সে ঘরে এসে অনেক কিছু ভেঙে ফেলে, ঘরের অনেক কাচের জিনিস ভেঙে ফেলে, তাতে আমার কোনো আফসোস নেই। কিন্তু আমার মেয়েটার মন মরা হয়ে আছে, আমার একমাত্র মেয়ে বলে কথা। সে থেকে যে রাতে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে আর এখনো দরজা খোলে নাই। আমার মেয়েটা রাতে কিছু খায়নি আর এখনো কিছু খায়নি। সকাল হয়ে গেছে। আমার মেয়েটার জন্য অনেক চিন্তা হচ্ছে। আমি তোমাকে অনেক খুঁজেছিলাম কিন্তু তোমার ফোন বন্ধ ছিল। আমার মেয়েকে আমি কখনো এরকম কষ্ট করতে দেখিনি। আজ আমি যা দেখছি, প্লিজ তুমি আমার মেয়েকে একটু ঠিক করে আসো। আমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, সে তোমার কথা প্রত্যেক দিন বলতো আমাকে। প্লিজ তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিও না। প্রিন্সিপাল স্যার কেঁদে কেঁদে কথাগুলো বলতে লাগলো। আমি কথাগুলো শোনার পর থা মেরে বসে আছি। কি বলবো কিছুই তো মুখে আসছে না। তারপরও নিজেকে সামলিয়ে প্রিন্সিপাল স্যারকে বলতে লাগলাম, আচ্ছা আপনি কাঁদছেন কেন? আপনি তো আমার অনেক কাছের মানুষ, তাই না? আপনি একটু শান্ত হন, আমি দেখি কি করা যায়। আপনার মেয়ে এখন কোথায় আছে? সে এখন আমার বাসায় আছে, তার নিজের রুমে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি আপনাদের বাসায়। তাড়াতাড়ি যাও, আমার মেয়েকে একটু ঠিক করে আসো। আমি হা বোধক মাথা নাড়িয়ে চলে গেলাম প্রিন্সিপাল স্যারের বাসায়। বাসায় গিয়ে তাদের বাসায় কলিং বেল বাজাতে লাগলাম, কিন্তু দরজা খুলছে না। অনেকক্ষণ বাজানোর পর একজন মহিলা দরজা খুললো। এটা দেখে বুঝতে পারলাম এই মহিলা হয়তো আয়রা ম্যাডামের মা হবেন। আমি মহিলাটিকে বলতে লাগলাম, আপনি কি আয়রা ম্যাডামের আম্মু নাকি? তোমার নাম কি নাইম? আমার নাম নাইম।
তোমার কথা শুধু আমার মেয়ে বলছে কাল রাত থেকে। সে যে কাল রাতে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করেছে আর এখনো খুলেনি। আমরা তোমাকে কত খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোথাও পাইনি, তাই আমরা কিছু করতে পারিনি। মন খারাপ করে বলল কথাটা। নিজেকে আবার অনেক অপরাধী মনে হচ্ছে। কেন যে কাল রাতে আসলাম না, ধুর ভালো লাগে না। আসলেই বা কি হতো। ঠিক আছে, আমাকে আয়রা ম্যাডামের রুম কোনটা দেখিয়ে দেন। চলো। তারপর আয়রার আম্মু তার রুমটা দেখিয়ে দিল। এটা হচ্ছে আয়রার রুম। আমি গেলাম, রান্নাঘরে অনেক কাজ আছে। তারপর আয়রার আম্মু চলে যায়। আমি আয়রা ম্যাডামের দরজায় নক করতে লাগলাম আর ভেতর থেকে আওয়াজ আসতে লাগলো, আপনি কে? আমি গো আমি। আপনি কে? আমার মন দিল ভালো নেই, পরে আরেকদিন আসবেন, এখন যান, আমাকে একা থাকতে দিন। আমি নাইম, আমি তোমার মন ভালো করার জন্য চলে এসেছি। দরজাটা একটু খুলো তো। আয়রা ম্যাডাম চুপ করে আছে। কি হলো, কথা বলছো না কেন? আপনি এখন চলে যান। কেন এসেছেন এখন? আমি কেন আসছি সেটা দরজা খুললে দেখতে পাবেন, আর দরজা না খুললে তাহলে আমি সামান্তার কাছে চলে যাব। তার সাথে একটু পার্কে বসে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। তাহলে আমি গেলাম, বাই। এ কথা বলে চলে যাব, তখনই দরজা খুলে ম্যাডাম আমাকে এক হাত দিয়ে টান দিয়ে খাটের মধ্যে ছিটকে ফেলে দেয় আর রুমের দরজা বন্ধ করে দেয়। আর ম্যাডাম আমার গায়ের উপর শুয়ে পড়ে। ম্যাডামের চোখ আর আমার চোখ এক হয়ে যায়। আমি মনে মনে ভাবতে লাগলাম যে ম্যাডাম বুঝলেন ঘরের মধ্যেও পর্দা করে। আজকে ম্যাডাম একটা ব্লু কালারের বোরকা পরে আর আকাশি কালারের একটা হিজাব দিয়ে মুখ ঢাকা আছে, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। চোখ দুটোর নিচে কালো দাগ হয়ে গেছে, মনে হয় পুরো রাত ধরে কেঁদেছে। চোখগুলো ফুলে গেছে পুরা। ও মাগো মাগো, আমাকে মেরে ফেললো রে। ম্যাডাম আমার মুখটা তার হাত দিয়ে চেপে ধরে বলতে থাকে, এই একদম চুপ। তুই কালকে রাতে আসিসনি কেন সেটা বল আমাকে। আমি ম্যাডামের হাতটা আমার মুখ থেকে সরিয়ে ম্যাডামকে বলতে লাগলাম, কালকে রাতে একটা কাজ ছিল তাই আসতে পারিনি। তুই মিথ্যা বললি কেন? তুই মনে করছিস আমি কিছুই জানি না? তোকে কালকে আমি তোর বাসায় জানালা দিয়ে উকি মারতে দেখেছি, আর ঘরের মধ্যে লাইট অফ করে রাখছো। তুই কি মনে করছিস তোকে আমি দেখতে পাইনি? তোকে আমি জানালার মধ্যে দিয়ে দেখতে পেয়েছি, তুই ঘরের মধ্যে ছিলি। কালকে আসিসনি কেন সেটা বল আগে আমাকে। আমি চুপ করে আছি। কি হয়েছে, কথা বলছো না কেন? কি আর বলবো, সব কিছু তো তুমি নিজেই জানো। আমি যেটা বলছি সেটার উত্তর দাও। আমি ম্যাডামের কথা ঘুরিয়ে বললাম যে ম্যাডাম আপনি তো কাল রাত থেকে কিছু খান নাই, এখন আপনার জন্য একটু খাবার নিয়ে আসি, আপনি একটু ওয়েট করেন। আমি এই কথা বলে ম্যাডামের রুম থেকে বের হয়ে গেলাম ম্যাডামের কিছু বলার আগে। তারপর আমি ম্যাডামের আম্মুর কাছে যাই। তারপর ম্যাডাম আর আম্মুকে বলেছে, আন্টি আন্টি কই আপনি? বল কি হয়েছে? আপনার মেয়ে তো কাল রাতে কিছু খাই নাই, এখন কিছু খাবার দিন আপনার মেয়েকে খাওয়ানোর জন্য। এ কথা বলতেই ম্যাডামের মুখে হাসি ফুটে উঠলো, অনেক খুশি দেখা যাচ্ছে। তারপর ম্যাডাম রান্নাঘরে গিয়ে একটা প্লেটে করে কিছু খাবার নিয়ে এসে আমাকে ধরিয়ে দিল। আমি সেগুলো নিয়ে ম্যাডামের কাছে চলে আসলাম। ম্যাডামের কাছে এসে তার পাশে বসলাম। বললাম যে ম্যাডাম এই যে খেয়ে নিন, কাল রাতে কিছু খান নাই। না, আমি খাবো না। কেন খাবেন না? তুমি আছো তাই খাবো না। ঠিক আছে, চলে যাচ্ছে, আর আসবো না তোমাদের এখানে। উঠে যেতে লাগলাম, তখনই ম্যাডাম আমাকে পেছন দিয়ে জোর করে টান দিয়ে তার পাশে বসিয়ে দিল। কই যাচ্ছ? তাও আমাকে খাইয়ে দাও। আমি আর আপনাকে কিভাবে খাইয়ে দিব? আপনার তো মুখটা ঢাকা রয়েছে, একটু খোলেন না। আপনাকে তো আমি আজ পর্যন্ত দেখিনি। না থাক, দেখা লাগবে না। আর কেন তোমাকে আমার মুখটা দেখাবো? তুমি আমাকে আমাকে কি? না কিছু না, তুমি আমাকে খাইয়ে দিবে। দাঁড়াও, আমি হিজাবটা একটু উপরে তুলবো, তুমি তা দেখে আমাকে খাইয়ে দিবে। কোনো চালাকি করতে পারবে না বলে দিলাম। ঠিক আছে। তারপর ম্যাডাম তার মুখের হেজাবটা একটু উপরে তুললেন, শুধু ঠোঁট দুটো দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। আমি তো দেখে পুরোই অবাক। ঠোঁট দুটো হালকা গোলাপি আর তার নিচে ছোট একটা তিল। দেখে তো আর নিজেকে সামলাতে পারি নাই। দাঁড়াও, তোমার আমি কি করি দেখো। আগে খাবারটা তোমাকে খাইয়ে দেই, তারপরে না হয় কি করব সেটা পাঠক পাঠিকারা তো দেখতেই পাবেন। তারপর আমি আর কিছু না বলে ম্যাডামকে খাইয়ে দিলাম। প্লেটে থাকা খাবার সবগুলো খাইয়ে দিলাম অনেক কষ্ট করে। তারপর ম্যাডামকে বললাম যে একটু পানি খেয়ে নিন। ম্যাডাম তারপর পানি খেয়ে যখন তার মুখের উপর হিজাবটা নামাবে, তখনই ম্যাডামের হাতটা ধরে তার ঠোঁট বরাবর একটা কামড় দিলাম, আর তার সাথে ফ্রিতে একটা কিস করে দিলাম। হয়তো ম্যাডাম এটার জন্য মোটেই প্রস্তুত ছিল না, কিন্তু কি করব, ম্যাডামের ঠোঁট দুটো দেখে আর নিজেকে সামলাতে পারিনি। অনেকক্ষণ সামলে রেখেছিলাম, সামনে রেখে খাইয়ে দিয়ে মেইন কাজটা করে ফেলি। তারপর ম্যাডাম আমার মুখের উপর হিজাবটা নামালো। তারপর ম্যাডাম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে। ম্যাডাম হয়তো অবাক হয়ে গেছে এটার জন্য। এটা কি করলে তুমি? কি হলো, কথা বলছো না কেন?
আমার তো ভালোই লেগেছিল, কিন্তু কামড়টা না দিলে ভালো হতো। এখন তো আমার ঠোঁটটা কেটে গেল। তাই নাকি? তাহলে আরেকটা দিব নাকি? না থাক, আর দেওয়া লাগবে না। সময় হলে তখন মন ভরে দিও। সময়টা আর কখন হবে? কেন? আমাকে বিয়ে করলে তো পারো, তখন তো মন ভরে দিতে পারবে। কি? কেন? আমাকে তোমার পছন্দ হয় না? হয়েছে তো, কিন্তু আপনি তো ম্যাডাম আর আমি আপনার ছাত্র, এটা কি কোনোভাবে মানায়? ঠিক আছে, থাক, লাগবে না। এখন তুমি চলে যাও। আর আমি তো তোমার থেকে 2-3 বছরের বড় হব, এর থেকে তো আর বেশি বড় হব না। পেছনে লোক যা বলে বলুক, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি তো একজনকে ভালোবাসি, তাহলে তার কি হবে? এই কথা বলার পর ম্যাডামের চোখ দুটো লাল হয়ে গেল, মনে হয় এখনই খেয়ে ফেলবে আমাকে। আর তখনই তার হাতে একটু আগে যে প্লেটে খাওয়াচ্ছিলাম ওই প্লেটটা ফ্লোরে আছাড় মারলো, প্লেটটা টুকরো টুকরো হয়ে যায়। আমি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কি জেদি মেয়ে রে বাবা! তখনই ম্যাডামের আম্মু চলে আসে, মানে আমাদের রুমে এসে বলতে থাকে, কি হয়েছে? এইভাবে ভাঙলো কে? না না আন্টি, কিছু হয়নি, এমনি হাত থেকে পড়ে গিয়েছিল। কিছু না, তুমি এখান থেকে চলে যাও। তুমি আমার সাথে আর দেখা করবে না। চলে যাও এখান থেকে। কেন? তুই তো ওর জন্য ঘরের সব কিছু ভেঙে ফেলেছিস, আবার কেন তুই ওকে যেতে বলছিস? ও একজন প্রতারক, আরেকজনকে ভালোবাসে। সে আমার সাথে ভালোবাসার ছলনা করছে। এই কথা বলার পর আমার মাথাটা পুরো গরম হয়ে গিয়েছিল। তখনই আমি আন্টিকে বলি, আন্টি আপনি একটু নিচে যান, আমি ম্যাডামের সাথে কথা বলে নিচে আসছি। ঠিক আছে বাবা, তুমি একটু ওকে বোঝাও কেমন হয়ে গেছে আমার মেয়েটা। তারপর আন্টি চলে গেল। তখনই আমি বুঝি প্রতারক, আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে ভালোবাসছি? আমি এই কথাগুলো বলে চলে যেতে লাগলাম। তখনই ম্যাডাম আমাকে বলতে লাগলো, ঠিক আছে, চলে যাও। তুমি তো আর আমাকে ভালোবাসো না, তুমি তো অন্য মেয়েকে ভালোবাসো, তাই না? তখনই আমি ম্যাডামের কাছে গিয়ে বলতে লাগলাম সত্যি বলতে কি জানো, আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে আমার ভালোবাসার ঘরে জায়গা দেই নাই। তাহলে আমাকে কি তোমার ভালোবাসার ঘরে একটু জায়গা দিতে পারবে? উফ, ম্যাডামের কান্না আমার একদম সহ্য হয় না। দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? শুধু বলে দেখো, আমি সব করতে রাজি। আজকে আমি তোমাকে দেখবো, যে করেই হোক, তারপর আমি তোমাকে আমার ভালোবাসার পরে জায়গা দিব, কোনো প্রবলেম নেই। যদি আমাকে দেখার পর তুমি আমাকে না করে দাও, তখন আমার কি হবে? কেন এরকম কথা কেন বলছো? আমি তো কালো, তাই বলছি। ঠিক আছে, দেখাবো। আমার একটা শর্ত আছে, যদি সেটা মানো তাহলে দেখতে পারবে, না হলে পারবে না। তোমার আবার কি শর্ত? তাড়াতাড়ি বলো, আমারও ধৈর্য হচ্ছে না। আমাকে দেখার পর কিন্তু তুমি আমাকে ফেলে যেতে পারবে না। আমাকে ভালোবাসতে হবে, তোমার জীবন সঙ্গিনী করতে হবে। পারবে তো? এটা আবার কেমন কথা? না, আমি এটা পারবো না। এই কথা বলার পর ম্যাডাম পুরো কেঁদে দিয়েছে। ঠিক আছে, কথা দিলাম, এবার তো আমি তোমাকে দেখতে চাই। হুম, দেখাবো। তুমি 5 মিনিটের জন্য আমার রুম থেকে একটু বাইরে হও, আমি ডাক দিলে তখন আমার রুমে আসিও, ঠিক আছে? ওকে। তারপর আমি ম্যাডামের রুম থেকে বাইর হয়ে নিচে আন্টির কাছে গেলাম। কি হয়েছে বাবা? তুমি যে এখানে, আর আমার মেয়ে কোথায়? এতটা টেনশন করার দরকার নেই। আজকে আমি আপনার মেয়েকে দেখবো। এত দিন আমাকে ভালোবেসেছে, কিন্তু কখনো তাকে দেখি নাই। আজ তো তাকে দেখেই ছাড়বো। অনেক অনুরোধ করার পর সে রাজি হয়েছে, আমাকে বললো 5 মিনিটের জন্য বাইরে যেতে। তাই এখানে আসলাম আর কি। ঠিক আছে, তুমি সোফায় গিয়ে বসো। একটু পর তোমার আঙ্কেল আসবে কলেজ থেকে, তারপরে না হয় আমরা সবাই মিলে একসাথে খাবার খাবো। ঠিক আছে আন্টি, আপনি যেটা ভালো মনে করেন। তারপর আমি সোফায় গিয়ে বসলাম। একটু পর ম্যাডাম ডাক দিল। ম্যাডামের ডাক দেওয়ার সাথে সাথে আমি ম্যাডামের রুমে গেলাম। দেখে তো পুরাই অবাক, ম্যাডাম একটা নীল শাড়ি আর হাতের মধ্যে নীল চুড়ি পরেছে, আর চোখের নিচে হালকা নীল কাজল দিল। দেখতে তো পুরা নীলপরির মতো লাগছে। আরো তার ঠোঁট দুটো নিয়েছি একটাতে পুরো দেখতে তো সেই। আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি। তখনই ম্যাডামের আওয়াজে ধ্যান ভাঙলো। কি হয়েছে গো? এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আমার লজ্জা লাগে না বুঝি? এখন বলো, আমাকে পছন্দ হয়েছে কিনা? আবার জিগায়, পছন্দ হয়েছে মানে? পুরো পারফেক্ট। দাঁড়াও আর একটু তোমাকে ভালো করে দেখি। তোমার দিকে তাকিয়ে তো চোখ সরানো যাচ্ছে না। থাক, আর প্যাম্পার করতে হবে না। এবার বলো, আমাকে শাড়িতে কেমন লাগছে? তোমাকে দেখতে তো পুরো নীলপরির মতো লাগছে। আর কি বলবো, ভাষাই তো খুঁজে পাচ্ছি না। তাই নাকি? তাহলে কি আমি তোমার জীবন সঙ্গিনী হতে পারবো, নাকি কলেজে গেলে সামান্তার সাথে আবার কথা বলবে? ওই তুমি শুধু সামান্তা সামান্তা করো কেন? আমি তো শুধু তোমাকে ভালোবাসি, তাই না? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। একথা বলে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন?
আমাকে হারিয়ে ফেলবে না তো কোনোদিন? যদি তুমি কখনো হারিয়ে যাও তাহলে কিন্তু। আমি আর ম্যাডামকে বলতে না দিয়ে ম্যাডামের মাথাটা ধরে ম্যাডামের ঠোঁট দুটো আর আমার ঠোঁট দুটো একসাথে করে দিলাম। আমি শুধু ম্যাডামের ঠোঁট দুটো থেকে মিষ্টি খাচ্ছিলাম। এরকম 5 মিনিট যাওয়ার পর ম্যাডামকে ছেড়ে দিলাম, কিন্তু ম্যাডাম আমাকে ছাড়তে চাইছে না, তবুও জোর করে ছেড়ে দিলাম। আর একটু হলে তোমার দম বন্ধ হয়ে যেত। এরকম কেউ করে নাকি? কই, আমার তো কিছু হয়নি। আচ্ছা বাদ দাও, এখন আমার দেওয়া মিষ্টিটা কেমন লেগেছে? আবার জিগায়? এরকম মিষ্টি খেতে কয়জনেরই বা ভাগ্য রয়েছে? আমার তো সৌভাগ্য। আমি তো এক পরীকেই ভালোবাসি। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। চলো এখন নিচে, খাওয়া দাওয়া করে তারপর না হয় গল্প করব। চলো। তারপর আমি আর ম্যাডাম নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আঙ্কেল অর্থাৎ প্রিন্সিপাল স্যার চলে এসেছে, আর আন্টি টেবিলের মধ্যে খাবার আয়োজন করছে। আমাদেরকে দেখে প্রিন্সিপাল স্যার বলল, কি গো নাইম, আমার মেয়ে কি ঠিক করছো তো? স্যার ঠিক করে দিয়েছে আপনার মেয়েকে। কি বললে তুমি? আমি তোমার প্রিন্সিপাল স্যার হই, আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে। কারণ আমি যে তোমার শ্বশুর বাবা, তাই না? তোমার আন্টি তোমার শ্বশুর মা হয়, তাই তোমার আন্টিকে মা বলে ডাকবে। ঠিক আছে। তাহলে এখন একটু মিষ্টি মুখ করা যাক, পরে না হয় খাওয়া দাওয়া করে নিও। না বাবা, মিষ্টি আর খাবো না। একটু আগে যে মিষ্টি খেয়েছি সেই মিষ্টি খেয়ে পেট ভরে গেছে, এখন আর খেতে ইচ্ছা করতেছে না। এই কথা বলার পর ম্যাডাম আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে রয়েছে। মনে হয় এখনই খেয়ে ফেলবে আমাকে। কেন, এখন একটু সবার সামনে আর একটু মিষ্টি মুখ করে নাও। না থাক বাবা, আর কিছু খাবো না, এখন বাসায় যাই, পরে না হয় আরেকদিন এসে খেয়ে যাব। এটা কেমন কথা? তুমি এইমাত্র এলে আবার এখন বাসায় চলে যাবে বলছো? আর তোমার তো বাসায় কেউ নেই, তুমি না হয় আমাদের বাসায় থেকে যাও কয়দিন পর। এমনিতেই তো আমাদের সাথে সম্পর্ক করবে তোমরা। আমি আর ম্যাডাম একটু লজ্জা পেয়ে গেলাম। আব্বু আম্মু শোনো, তোমরা, আমি না নাইমকে বিয়ে করতে চাই এই কয়দিনের মধ্যেই। না, আমি রাজি নই। আমি তোমাকে না, আমি আরেকজনকে ভালোবাসি, তাকে বিয়ে করব। ম্যাডামকে রাগানোর জন্য কথাগুলো বললাম। ম্যাডাম এই কথা শোনার পর জোরে দৌড়ে গিয়ে তার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, দেখছো আব্বু, ও একটু আগে আমাকে কথা দিয়েছে আমাকে বিয়ে করবে, আর এখন বলছে অন্য কাউকে বিয়ে করবে। আরে মা, তুই একটু বেশি সিরিয়াস হয়ে যাস, ওরা তো মজা করে বলেছে। আরে বাবা, আপনি ঠিক বলছেন। আমি তো ম্যাডামের সাথে একটু মজা করলাম, এই আর কি। আমি বিয়ে করলে আমার পরীক্ষার পর বিয়ে করব, এখন বিয়ে করব না, এখন আমার পড়া আছে। আমি এত কিছু বুঝি না, আমাকে বিয়ে করলে আজকে বা কালকের মধ্যে করতে হবে। আয়রা, পাগলামি করিস না, ও তো ঠিকই বলেছে। পরীক্ষাটা শেষ হোক, তারপর না হয় তোদেরকে বিয়ে দিব। এখন এত তাড়াতাড়ি কিসের? এই তো আমার মা ঠিক আমার মতোই হয়েছে। একেবারে ঠিক কথা বলেছেন। বুঝতে হবে না ছেলেটা কার? ঠিক আছে, তাহলে সেটাই হোক। আগে নাইমের পরীক্ষাটা শেষ হোক, তারপর না হয় তোমার সাথে বিয়ে দেওয়া হবে। না না, আমি মানি না। তারপর অনেক জোরাজুরিতে ম্যাডামকে রাজি করানো হয়। এরপর দিনগুলো এভাবে যেতে থাকে। ম্যাডাম মাঝে মধ্যে আমার বাসায় আসে, আমার বাসায় এসে আমাকে রান্না করে দিয়ে আবার তার বাসায় ফিরে যায়। এভাবে দিনগুলো কেটে যায়। আবার আমি মাঝে মধ্যে ম্যাডামকে রাগানোর জন্য ম্যাডামের সামনে মেয়েদের সাথে হেসে হেসে কথা বলি, যেন ম্যাডাম রেগে যায়। এরকম দুষ্টু মিষ্টি ঝগড়া চলতে থাকে আমার আর ম্যাডামের মাঝে। এরকম করতে করতে আমার পরীক্ষা চলে আসলো। সব পরীক্ষাগুলো দেওয়ার পর কিছুদিন পরে আমাদের পরীক্ষার রেজাল্ট চলে আসে। রেজাল্টের মধ্যে আমি ভালোই পাশ করেছি। আর সেদিন বন্ধুর কাছে একটু আড্ডা দিয়ে সব বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। কিন্তু এটার মাঝে সামান্তাকে ভালো করে বুঝিয়ে দিলাম আমি যে ম্যাডামকে ভালোবাসি। প্রথমে সামান্তা কিছুতেই মানতে রাজি নয়, পরে অনেক বোঝানোর পর রাজি হয়েছে। আমার জন্য শুধু শুধু কেন এই মেয়েটা এরকম করবে। তারপর ম্যাডাম আর আমার বিয়ে হয়ে গেল। বাসর রাতে রাত 11টা বাজে। আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, ঢুকতে একটু লজ্জা করছে। তারপর বন্ধুরা ঠেলাঠেলি করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। বন্ধুদের ধাক্কা ধাক্কিতে বাসর ঘরে ঢুকতে হলো। বাসর ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিলাম। তারপর ম্যাডাম আমার সামনে এসে আমাকে সালাম করলো। থাক থাক, আর সালাম করতে হবে না, উঠে পড়ো। কেন? আমি আমার জামাইকে সালাম করছি, তোমার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। তারপর ম্যাডাম আবার খাটের উপর গিয়ে বসে পড়ে, বড় ঘোমটা দিয়ে বসে পড়ে। তারপর আমি তার পাশে গিয়ে বসি, তার মাথার উপরে ঘোমটাটা তুলে ফেলি। আজকে তো আমার বউকে পুরা লাল পরীর মতো লাগছে।
ম্যাডাম আপনাকে তো সেই লাগছে, পুরো লাল পরীর মতো লাগছে। আজ থেকে আমাকে কোনো ম্যাডাম বলে ডাকবা না, আমাকে আমার নাম ধরে ডাকবা, ঠিক আছে? ঠিক আছে মহারানী। তারপর আমি ম্যাডামকে ইশারা দিয়ে বললাম যে চলো না আজ দুজন ওইটা করে ফেলি। যা দুষ্টু। তারপর ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয়, আয়রার উপর বসে পড়ে। ও মা গো, আমাকে মেরে ফেললো রে। এই একদম চুপ, কোনো চিল্লাচিল্লি করতে পারবা না। চলো না আমরা দুজনে বাসরাত করে ফেলি। দাঁড়াও, বাসরাত করার আগে লাইট অফ করো, না হলে আমার পাঠক পাঠিকারা দেখে ফেলবে তো। তোমার পাঠক পাঠিকারা এত লুচু কেন? আরে ওদেরকে কিছু বলো না, পরে ওরা রাগ করবে। তারপর আমি লাইটটা অফ করে দিয়ে আমরা দুজন ভালোবাসার সাগরে অতলে হারিয়ে যায়। আর পাঠক পাঠিকারা শুনেন এভাবে তাকিয়ে কি দেখছেন, জানিয়ে নিজেদের বুকে আদর করেন। গল্পটা এখানেই শেষ করছি।